বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 1 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির। দেখেন, আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ 16 এবং ধারা কত 30 থেকে 32। তাহলে আদেশ 16তে যেটা আলোচনা করেছে সেটা কত ধারায় আলোচনা করেছে? 30 থেকে 32 ধারায়। তো এখন একটা জিনিস যদি দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। প্রথমে দেওয়া হয় আরজি, তারপরে আছে সমন, সমনের পর হলো লিখিত জবাব, লিখিত জবাবে ওই মামলাটা মধ্যস্থতায় পাঠায়, মধ্যস্থতায় ব্যর্থ হলে ওই মামলার ইস্যু গঠন হয়। ইস্যু গঠন, ইস্যু গঠনের 10 দিনের মধ্যে হয় 30 ধারা, ওই যে প্রশ্নমালা আর পরিদর্শন, ওইটা 10 দিনের। আর ইস্যু গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়। চূড়ান্ত শুনানির দিন মানে কি? মানে কবে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এই দিনটা নির্ধারণ করা হয়। এখন সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ তো হয়ে গেল, এখন দেওয়ার পালা সাক্ষীদের সমন। সাক্ষীদের সমন দিবে যে আপনারা অমুক দিন এসে সাক্ষ্য প্রদান করে যাবেন। এখন প্রশ্ন এসে যায় যে সাক্ষীদের সমন দেওয়ার দরকার কি? শুনেন, ফৌজদারি মামলায় কিন্তু সব সময় সাক্ষীদের সমন দেওয়া লাগে না। কারণ ফৌজদারি মামলা যখন দায়ের করা হয়, ওই নালিশি মামলা বলেন আর এফআইআর বলেন, ওই জায়গায় সাক্ষীদের একটা তালিকা থাকে যে অমুক অমুক জন হলো কি সাক্ষী। তো নালিশি মামলা যখন দায়ের করে, ধরেন ওই জায়গায় 5 জন সাক্ষী আছে, তাহলে ওই 5 জন সাক্ষী আদালতে অটোমেটিক্যালি সাক্ষ্য দিতে আসবে। যদি তারা কখনো না আসে, তখন সেই ক্ষেত্রে তাদেরকে সমন দিয়ে ডাকা হয় যে আপনি আসেন। তারপরে যদি না আসে, তাহলে দেওয়া হয় কি করেন। ফৌজদারি মামলার ক্ষেত্রে সচরাচর সাক্ষীদের হাজির করতে সমন দেওয়া হয় বিশেষ পরিস্থিতিতে। যেরকম একটা জিআর মামলায় ধরেন তদন্তকারী কর্মকর্তারে সমন দেওয়া হলো, বা যিনি ডাক্তার তাকে দেওয়া হলো যে আজকে আপনার অমুক তারিখে আপনার কি দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। এটা হলো ফৌজদারি মামলায় হচ্ছে কালে ভদ্রে সমন দেওয়া লাগে সাক্ষীরে। কিন্তু দেওয়ানি মামলায় যখন আরজি বলেন আর লিখিত জবাব বলেন, আমরা উপাদান পড়ে এসেছি, আরজির উপাদান আছে 7 আদেশের 1 বিধিতে, ওখানে কিন্তু আরজিতে কোথাও বলা নাই সাক্ষীর নাম আছে। তাহলে দেওয়ানি মামলার আরজিতে সাক্ষীদের নাম থাকে না, আবার লিখিত জবাবও বিবাদীও তার সাক্ষীদের নাম দিবে না। তাহলে সাক্ষীরা ওই জায়গায় মানতে হয়। তাহলে যে সকল সাক্ষীরা সাক্ষ্য দিবে তাদেরকে কি দিতে হবে? সমন দিতে হবে। এই সমন সম্পর্কে বলা আছে কত আদেশে? 16 আদেশ। আর 16 আদেশ সম্পর্কে ধারায় বলা আছে কত? 30 থেকে 32। 30 থেকে 32। তাহলে আমরা একটু পড়ি, দেখেন যে 32 ও 33 ধারায় উল্লেখিত ক্ষেত্রে কোনো দলিল দাখিল করতে বা সাক্ষ্য দিতে কোনো ব্যক্তিকে হাজির হতে বাধ্য করতে প্রয়োজনীয় বিধিবিধান 16 আদেশে বর্ণনা করা হয়েছে। এই জায়গা আমরা আর পড়বো না। 16 আদেশের 1 এ কি আছে, 2 এ কি আছে, নট নেসেসারি। আমরা সরাসরি চলে আসি 16 আদেশের 10 এ। দেখেন 16 আদেশের 10 এ বলছে যে সাক্ষীরে যখন হাজির হতে বলে বা সাক্ষীরে যখন কোনো দলিল বা কোনো বস্তু হাজির করতে বলে, তখন যদি সে ব্যর্থ হয় তাহলে কি হবে? দেখেন, এই যে সমন প্রতিপালনে ব্যর্থ হলে তখনকার পদ্ধতি 16 আদেশের কত বিধি? 10 বিধি। দেখেন, সাক্ষ্য দিতে বা কোনো দলিল হাজির করতে যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সমন দেওয়া হয়েছে, সে সমন অনুসারে হাজির হতে বা দলিল দাখিল করতে, আন্ডারলাইন করেন, ব্যর্থ হলে, সে যদি কি হয়? ব্যর্থ হয়। এবং এমন দলিল দাখিল করা অপরিহার্য হলে, অর্থাৎ একটা মামলায় একজন সাক্ষীরে সমন দিছে যে তার জবানবন্দি গ্রহণ করা দরকার, সমন দেওয়ার পরেও সে আসে নাই, তারে সমন দেশে দলিল হাজির করার জন্য দলিল হাজির করে নাই, বাট ওই মামলায় ওইটা খুবই কি গুরুত্বপূর্ণ। উক্ত ব্যক্তিকে হাজির হতে বা দলিল দাখিল করতে, আন্ডারলাইন করবেন, হুলিয়া জারি করতে পারে। হুলিয়া কি করতে পারে? হুলিয়া জারি করতে পারে, প্রক্লেমেশন। এখন যদি বলেন স্যার হুলিয়া কি? হুলিয়া আমরা এর আগে পড়েছি ফৌজদারি কার্যবিধি 87 ধারায়। হুলিয়া মানে হচ্ছে কাউকে ঘোষণা দিয়ে আসা যে আপনার বিরুদ্ধে এটা সমন জারি করা হয়েছে, অমুক তারিখে আপনাকে হাজির হতে হবে, এটা হলো হুলিয়া। হুলিয়া জারির পরিবর্তে বা হুলিয়া জারি করার সময় বা পরে, এটা হুলিয়া জারির পরিবর্তে হতে পারে, হুলিয়া জারির সময় বা পরে হতে পারে, উক্ত ব্যক্তিকে জামিন সহ বা জামিন ব্যতীত গ্রেফতারের জন্য ওয়ারেন্ট করতে পারে। কোন শোনা এই জায়গা জুমে ঢুকলেন, দয়া করে মিউট করেন।
তাহলে মনে রাখবেন যে হুলিয়া জারি করতে পারে বা হুলিয়া জারির পরিবর্তে বা হুলিয়া জারির সময় বা পরে জামিন সহ বা জামিন ব্যতীত কি জারি করতে পারে, ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে হুলিয়া জারি করতে পারে বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তার সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে, যা ক্রোকের জন্য ব্যয়িত খরচার চেয়ে কি হবে না, বেশি হবে না, অনধিক 500 টাকা জরিমানা করতে পারে। এই যে কথাগুলা দেখেন, এই কথাগুলা বলা আছে অ্যাকচুয়ালি আরো এক জায়গা বলা আছে, সেই জায়গাটা হলো আপনার 32 ধারা, সেকশন কত, 32। তাহলে এই যে 32 ধারা যা বলা আছে সেই কথাগুলো হুবহু বলা আছে 16-10। এখন একজন প্রশ্ন করছিলেন স্যার 16-10 না 16-12, ভালো প্রশ্ন। দেখেন, সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে তখনকার পদ্ধতি, এই জায়গা এই 16-10-এ এতক্ষণ ধরে যা পড়লাম, এই যে সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে তখনকার পদ্ধতি বিধি কত 12, এই জায়গা বলছে আদালতের আদেশ অনুযায়ী সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে আদালত তাকে অনধিক 500 টাকা আরোপ করতে পারে, তার সম্পত্তির কোনো অংশ ক্রোক করার আদেশ দিতে পারে, ইতিমধ্যে ক্রোক করা হলে বিক্রয়ের কি আদেশ দিতে পারে। তাহলে আপনার মনে হইতে পারে যে 12-তে যা বলছে 10-এও তাই বলছে, অ্যাকচুয়ালি তা না। এই যে 12 আমরা 10-এ যা যা পড়লাম, যে চারটা, ওই যে প্রোক্লামেশন, তারপরে আপনার হুলিয়ার পরিবর্তে ওয়ারেন্ট ইস্যু, সম্পত্তি ক্রোক আর 500 টাকা, এই কথাগুলো অ্যাকচুয়ালি বলা আছে 12 বিধিতে। কত বিধি, 12 বিধিতে বলা আছে, কিন্তু আদেশটা দিবে কত বিধিতে, 10 বিধিতে। মানে হুলিয়া জারি করবে কি করবে না, ওয়ারেন্ট ইস্যু করবে কি করবে না, 500 টাকা জরিমানা করবে কি করবে না, এই যে বিষয়গুলো এগুলো বিস্তারিত ব্যাখ্যা করছে কততে, 12-তে, কিন্তু আদেশ দিবে কততে, 10-এ। এই কারণে এই 10 বিধি হলো আপিলযোগ্য আদেশ, 12 না। আপিলযোগ্য আদেশ কত, 10, 12 না, আপিলযোগ্য আদেশ হলো 10 বিধি। তো তাহলে আপনি ওই মনে রাখতে হবে যে যদি কোনো সাক্ষীরে হাজির না হওয়ার কারণে বা দলিল দাখিল না করার কারণে যদি তাকে গ্রেফতার করে, যদি তাকে জরিমানা করে 500 টাকা, যদি তার সম্পত্তি ক্রোক করে, তাহলে এই আদেশটা দিবে 12 বিধি অনুসারে, বাট আদেশটা অর্ডারটা মানে 12 বিধি অনুসরণ করে, বাট আদেশটা দিচ্ছে 16 আদেশের কততে, 10-এ। এবং ওই সাক্ষীর তাহলে ওই মুহূর্তে প্রতিকার কি, আপিল করা, কি করা, আপিল করা। এই আদেশের বিরুদ্ধে আপিল দেবে বলে বিবিধ আপিল, কি বলেন, আদেশের বিরুদ্ধে আপিল দিয়ে কি বলে, বিবিধ আপিল, আর ইংরেজিতে বলে মিসেলিনিয়াস আপিল। সংক্ষেপে যারা যারা কোর্টে যান শুনেন যে মিস আপিল বলে, কি বলে, মিস আপিল। এই মিস আপিলের মিস শব্দটুকুর জানে অনেকে, যদি বলে মিস এর পরের টুক কি জানে না, এটার পরের টুক হলো কি মিসেলিনিয়াস, এই মিসেলিনিয়াসের বাংলা কি, বিবিধ, কি বলেন, বিবিধ। তাহলে 16 আদেশের 20 বিধি একটা, সরি 16 আদেশের 10 বিধি একটা কি আপিলযোগ্য আদেশ। আমরা এখন পর্যন্ত বেশ কতগুলো আপিলযোগ্য আদেশ পেয়েছি দেখেন। সর্বপ্রথম পেয়েছিলাম 7-10, তারপরে পেয়েছিলাম 8-10, তারপরে পেয়েছিলাম 9-9, তারপরে পেয়েছিলাম 9-13, তারপরে পেয়েছিলাম 10-4, তারপরে পেয়েছি 11-21, আর আজকে এই যে এসে পেলাম কত, 16-10। 3 আর 3 6, 7টা, 7টা কিন্তু অলরেডি আমরা কি পেয়ে গেছি, বুঝতে পারছেন। তো অনেকে পড়ার সময় গিয়ে 10 আর 12-র পার্থক্য বুঝবেন না, যে স্যার জরিমানার কথা তো 12-তেও আছে, 12 বিধিতেও আছে, 10 বিধিতেও আছে, তাহলে কোনটা, অ্যাকচুয়ালি 12-তে বলা আছে, এই উপরের কথাগুলো কোথায় আছে, 12-তে, কিন্তু ওই আদেশটা দিবে কি দিবে না এটা আছে কততে, 10-এ। আপনাদের আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম তখন আপনাদের মনে থাকার কথা, ফৌজদারি কার্যবিধিতে বলা আছে যে বাংলাদেশ সংবিধানের 115 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেন, কিন্তু নিয়োগের ক্ষেত্রে অনুসরণ করবে 133 অনুচ্ছেদের বিধান। সেম, যে এই জরিমানা করবে কি করবে না বা কি আদেশ দিবে এটা বলা আছে 16 আদেশের 10 বিধিতে, কিন্তু আদেশটা কি রকম দিবে এটা বলা আছে কত, 16 আদেশের 12-তে। আচ্ছা, তাহলে 16 আদেশের 10 বিধি যার বিরুদ্ধে যাবে তার প্রতিকার কি বলেন, তার প্রতিকার আপিল। আমরা চলে আসি 16 আদেশের 20 বিধি দেখেন। পক্ষ কর্তৃক সাক্ষ্য দিতে অস্বীকৃতির ফলাফল, আদেশ কত,
20। সাক্ষী সমন অনুসারে আসছে, আসার পরে এখন সাক্ষী বলতেছে, ওই যে আপনাদের বলছিলাম দণ্ডবিধি পড়ানোর সময় দণ্ডবিধির 178 দ্বারা, যে সাক্ষী এসে এখন শপথ বাক্য পাঠ করতে চাচ্ছে না, বা আমি সাক্ষ্য দিব না, আমার লজ্জা লাগে। তো এই জায়গায় সে সাক্ষী সাক্ষ্য দিতে আসছে, সমন অনুসারে আসার পরে এখন বলতেছে আমি সাক্ষ্য দিব না, তার লজ্জা লাগতেছে। এখন কি হবে দেখেন, আদালত কর্তৃক তলব করা হয়েছে এমন কোন পক্ষ সাক্ষ্য দিতে অস্বীকৃতির ফলাফল 16 আদেশের 20 বিধিতে আলোচনা করা হয়েছে। আদালতে হাজির কোন পক্ষ আইনগত কারণ ব্যতীত সাক্ষ্য দিতে বা দখলে থাকা দলিল উপস্থাপন করতে অস্বীকার করলে আদালত উক্ত ক্ষেত্রে গোল দিবেন রায় ঘোষণা করতে, এমন রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে, রায় ঘোষণা করতে পারে। তাহলে আপনি বাদী পক্ষের সাক্ষী হন, আপনি বিবাদী পক্ষের সাক্ষী হন, আপনি আদালতে আসছেন, আসার পরে এখন সাক্ষ্য দিতে চাচ্ছেন না, তাহলে সাক্ষ্য দিতে যদি না চান তাহলে আপনার বিরুদ্ধে কি হবে, রায় ঘোষণা হবে। বাদী হলে বাদীর বিরুদ্ধে রায়, বিবাদী হলে বিবাদীর বিরুদ্ধে রায়। এই 16 আদেশের 20 বিধিও একটা আপিলযোগ্য আদেশ। তাহলে আমরা আপিলযোগ্য আদেশ পেলাম 16 আদেশে দুইটা, একটা হলো 16 আদেশের 10, 16 আদেশের 20। এবং 10 এবং 20 এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আপনি সমন অনুসারে আপনি হাজির হন নাই, দলিল হাজিরও করেন নাই, তাহলে আপনার ক্রোক করবে, আপনার সম্পত্তি ক্রোক করবে, গ্রেফতার করবে, জরিমানা করতে পারে 500 টাকা। এটা হলো 16 আদেশের 10। আর কি করবে না না করবে বলা আছে 16 আদেশের 12-তে। আর আপনি সমন মান্য করে আদালতে এসেছেন, আসার পরে এখন সাক্ষ্য দিতে চাচ্ছেন না, তখন আপনার বিরুদ্ধে রায় ঘোষণা করবে। কার বিরুদ্ধে, বাদী পক্ষ না বিবাদী পক্ষ? বাদীও হতে পারে, বিবাদীও হতে পারে। এখন ওই ধরনের প্রশ্ন আসবে যে 16 আদেশে কোন পক্ষের সাক্ষী যদি সাক্ষ্য দিতে না চায় তাহলে তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে, বাদী পক্ষ না বিবাদী পক্ষ, নাকি যে কোনো পক্ষ? উত্তর হবে কি, যে কোনো পক্ষ। তাহলে আমরা জেনে রাখা ভালো, তা একটু দেখি, দেখেন জেনে রাখা ভালো। আদালতের আদেশ অনুযায়ী সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে আদালত অনধিক গোল দিবেন, 500 টাকা জরিমানা করতে পারে। এখানে একটু বিশেষভাবে লক্ষ্য করবেন, এই জায়গা কিন্তু বলছে জরিমানা। জরিমানা আর ক্ষতিপূরণ বা খরচ কিন্তু এক জিনিস না। জরিমানা পায় কে? রাষ্ট্র, রাষ্ট্র। আর ক্ষতিপূরণ পায় সংক্ষুব্ধ পক্ষ। ক্ষতিপূরণ পায় কে? সংক্ষুব্ধ পক্ষ। তাহলে আমরা জেনে রাখা ভালোতে জানলাম, এই যে দেখেন যেটা বলতেছিলাম যে হাজির হতে ব্যর্থ হলে আদালত থেকে অনধিক 500 টাকা জরিমানা আরোপ করতে পারে, যা 16 আদেশের 12 বিধির অধীন। ওই যে বিধির অধীন, কিন্তু আদেশটা দিচ্ছে 16 আদেশের কততে? 10-এ। 16 আদেশের আন্ডারলাইন করেন, 10 বিধি বা 16 আদেশে 20 বিধির অধীন প্রদত্ত কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। তাহলে 16 আদেশে আমরা আরো দুইটা আপিলযোগ্য আদেশ পেলাম, 16 আদেশের 10 বিধি আর 16 আদেশের কি 20 বিধি। যারা হঠাৎ করে আমাদের সাথে গত ক্লাসে যোগদান করতেন তাদের আপনাদের একটু মনে হইতে পারে যে স্যার যা যা পড়তেছে সব তো আমি নিতে পারতেছি না। আপনি নিতে পারবেন, কয়েকদিন ধৈর্য ধরে ক্লাস করেন, ঠিক আছে? আগে এই জায়গার সাথে অভ্যস্ত হন, তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ পারবেন। তো হতাশ হবেন না। দেখেন আমরা বিগত বছর প্রশ্ন পড়ি। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুযায়ী সাক্ষ্য প্রদানের জন্য কোনো ব্যক্তিকে সমন দেওয়া সত্ত্বেও তিনি হাজির না হলে আদালত তাকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে? কত টাকা? 500 টাকা। তারপরে দেখেন দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর এত বিধি অনুসারে উপযুক্ত হেতু ছাড়াই, এই জায়গায় একই প্রশ্ন, জরিমানা করতে পারে কত টাকা? 500 টাকা। জরিমানা এক্ষেত্রে করে 500 টাকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে সেলফ প্র্যাকটিস যদি আমরা দেখি, দেখেন ভাই সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্ন 1, 3, 6, এটা ইম্পর্টেন্ট। বিশেষ করে 6 নাম্বার প্রশ্নটা যদি আমরা পড়ি, এখানে দেখেন যে আদালত কর্তৃক তলব কোনো সাক্ষ্য প্রদানে অস্বীকার করার কারণে দেওয়ানি কার্যবিধির 16 আদেশের 20 বিধির অধীন রায় ঘোষণা করা হলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হতে পারে কি? রায় ঘোষণা করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হতে পারে আপিল। এখন আপনাদের শিখাই দিই, ধরেন এই জায়গা দুইটা অপশনে আপিল আছে, এক অপশনে আছে আপিল আর এক অপশনে আছে বিবিধ আপিল, তখন উত্তর হবে কিন্তু বিবিধ আপিল। এখন যদি বলেন স্যার কেন বিবিধ আপিল? কারণ যারা যদি ডিক্রির বিরুদ্ধে আপিল করে তখন সেটার হচ্ছে শুধু আপিল, আর যখন কোনো আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে আপিল করে সেটাকে বলে কি? বিবিধ আপিল। এটা খেয়াল করেন, ডিক্রির বিরুদ্ধে, ডিক্রি নট ডিগ্রি, দয় রশ্মি কয় ফলা রশ্মি, ডিক্রির বিরুদ্ধে আপিল করলে সেটা হলো কি? শুধু আপিল, আপিল আপিল। আর আদেশের বিরুদ্ধে আপিল করলে সেটা বলে বিবিধ আপিল বা মিসেলিনিয়াস আপিল, বা কোর্ট কাছারিতে বলে কি? মিস আপিল। এটাই।
তো 16 আদেশ নিয়ে যা পড়লাম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, কাইন্ডলি অনুগ্রহপূর্বক করেন। 16 আদেশ নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আসেন আমরা একটু মানে একটু দ্রুত নামাজটা পড়ে আসি আসরের, তারপরে শুরু করি আবার। যারা যারা পড়েন নাই তারা তারা চলেন। তো আমরা বিরতির পর পড়া শুরু করতেছি। দেখেন এখন আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 17 আদেশ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। 17 আদেশের টাইটেল হচ্ছে, দেখেন, মুলতুবি বা স্থগিতকরণ। মুলতুবি বা স্থগিতকরণ, ইংরেজিতে এটাকে বলে অ্যাডজর্নমেন্ট। এবং এই মুলতুবি সম্পর্কে আলোচনা করেছে 17 আদেশে। 17 আদেশের যারা এই যে আপনারা যে রোমান হরফে লেখা এক্স মানে কত 10, এক্স এর ডান পাশে ভি হলো 5, কত হইলো 15, এক ভির এক পাশে এক মানে হলো 6 নাকি, তাহলে মোট হলো কত 16, আর একটা এক দিলে কত হয় 17। তাহলে এই 17 আদেশ এভাবে আপনারা লেখা শিখতে হবে। তো এখন আসেন যে মুলতুবি আসলে কি। মুলতুবি হলো যে একটা মামলা যখন দেওয়ানি মামলা চলতেছে, তখন কোনো একটা নির্দিষ্ট দিনে বাদী দেখা গেল অসুস্থ, বা বাদী একটা গুরুত্বপূর্ণ কাজে ওই দিন তিনি আদালতে তার পক্ষে উপস্থিত থাকা সম্ভব না। এবং একই ব্যাপার বিবাদীর ক্ষেত্রেও হতে পারে, যে নির্দিষ্ট দিনে একটা যৌক্তিক কারণে নির্দিষ্ট দিনে বিবাদীকে উপস্থিত থাকা সম্ভব নয়। তো তখন সে তার উকিল সাহেবকে অবগত করে যে আমি তো আজকে আসতে পারবো না, আমার পক্ষে আপনি মামলার কার্যক্রম মুলতুবির আবেদন করেন, সময়ের আবেদন করেন। এই যে আমরা কোর্ট কাছারিতে যাকে বলে সময়ের আবেদন, টাইম পিটিশন, সেটাই হচ্ছে কি মুলতুবি বা স্থগিতকরণ। এটা আছে দেওয়ানি কার্যবিধির কত আদেশ 17 আদেশ। আর আপনি যদি বলেন সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধিতে আছে 344 ধারা, সেকশন কত 344। তাহলে ফৌজদারিতে আছে ধারা 344, আর দেওয়ানিতে আছে কত আদেশ 17। এখন তারপরে আর একটা কথা মনে রাখবেন, এই সময়ের আবেদন বাদী করতে পারে, বিবাদী করতে পারে। ফৌজদারিতে আসামি করতে পারে, ফৌজদারিতে নালিশকারী বা সংবাদদাতাও করতে পারে, নালিশকারী করে সাধারণত। তো এই সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, সময়ের আবেদনের বিরুদ্ধে সর্বদা প্রতিকার রিভিশন, তাতে সেটা দেওয়ানি মামলা হোক অথবা সেটা কি ফৌজদারি মামলা হোক। এখন থেকে মনে রাখবেন, সময়ের আবেদন মঞ্জুর হোক বা সময়ের আবেদন কি না মঞ্জুর হোক, সেটা দেওয়ানি মামলা হোক অথবা কি ফৌজদারি মামলা হোক, প্রতিকার কি রিভিশন। ধন্যবাদ। এখন আমরা পড়া শুরু করে। দেখেন মুলতবি অর্থ। আইনে মুলতবি বা অ্যাডজর্নমেন্ট অর্থ হলো আদালতের কার্যপ্রণালীতে কোনো মামলার শুনানি পরবর্তী কোনো তারিখ পর্যন্ত, আন্ডারলাইন করেন, স্থগিত বা মুলতবি করা। পরবর্তী কোনো তারিখ পর্যন্ত কি স্থগিত বা মুলতবি করা। শুনানি কোনো নির্দিষ্ট তারিখ পর্যন্ত কিংবা অনির্দিষ্ট কালের জন্য মুলতবি করা হতে পারে। সাধারণ নিয়ম হলো কোনো মকদ্দমার শুনানি শুরু হলে তা চলমান থাকবে, কিন্তু বাস্তবিক অর্থে, আন্ডারলাইন করেন, হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা এড়ানো যায় না এমন অবস্থার প্রেক্ষাপটে মকদ্দমার কোনো পক্ষ আদালতে হাজির নাও হতে পারে, এবং তখন শুনানি মুলতবির আবেদন করা প্রয়োজন হয়। বুঝছেন? এখন মুলতবি মঞ্জুর করা, গ্রান্টিং অ্যাডজর্নমেন্ট বিধি অ্যাক্ট, এখানে কি আছে একটু পড়ি। মকদ্দমার শুনানি মুলতবির জন্য বা সময় প্রার্থনা করে দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 17 আদেশের এক বিধির অধীনে আবেদন করা যায়। কত আদেশের কত বিধি 17 আদেশের এক বিধি। তারপরে দেখেন দেওয়ানি কার্যবিধি 17 আদেশের এক বিধি অনুযায়ী আদালত গোল দিবেন যথেষ্ট কারণে। কি কারণে? যথেষ্ট কারণে মকদ্দমার গোল দিবেন যে কোনো স্তরে, এট এনি স্টেজ অফ দ্য সুট। কি কারণে? যথেষ্ট কারণে। মামলার কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। পক্ষগণের কিংবা তাদের কোন পক্ষকে সময় মঞ্জুর করতে পারে এবং মকদ্দমার শুনানি মুলতবি রাখতে পারে। মকদ্দমার শুনানি মুলতবি রেখে আদালত পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করতে পারে। শুনানি মুলতবি রেখে আদালত সময় মঞ্জুর করে। তারপরে দেখেন, আন্ডারলাইন করবেন এই লাইনটা, মুলতবি মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। অর্থাৎ মুলতবি মঞ্জুর করবে কি করবে না, এটা কার ক্ষমতা? আদালতের ক্ষমতা, এবং এটা হলো বিবেচনামূলক ক্ষমতা। আপনি সময় চাইলেই যে আদালত দিতে বাধ্য, বিষয়টা কিন্তু তা না। তারপরে দেখেন, একবার সাক্ষ্য শুনানি শুরু হলে হাজির সকল সাক্ষ্যের জবানবন্দি গ্রহণ না পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলমান থাকবে। দরকার নাই। চলে আসি আমরা
মুলতবির সংখ্যা এবং খরচ। এ জায়গা বিধি টিধি মনে রাখার দরকার নাই, যেটা মনে রাখতে হবে সেটা বলে দিব। এখন ফৌজদারি মামলায় সময়ের আবেদন যত খুশি ততবার করা যায়। ফৌজদারি 344 ধারায় কোনো বিধি নিষেধ নাই, বলা নাই যে এই কয়বার করা যাবে আর এই কয়বার করা যাবে না। কিন্তু দেওয়ানি মামলায় শুনানি বাদী সময়ের আবেদন বাদী পক্ষের নির্দিষ্ট কয়েকবার মঞ্জুর করবে, বিবাদী পক্ষের নির্দিষ্ট কয়েকবার মঞ্জুর করবে। এই নির্দিষ্ট কয়েকবার ছাড়া আপনি আনলিমিটেড সুবিধা কিন্তু দেওয়ানি মামলায় পাবেন না। তো দেখেন কিভাবে, একটু পড়ি দেখেন। কেউ কিছু না বুঝলে অবশ্যই প্রশ্ন করেন। মুলতবির সংখ্যা বা খরচ কত হবে সেটা মূলত গোল দেবেন দুইটি বিষয়ের উপর নির্ভর করে। মকদ্দমার কোন পর্যায়ে মুলতবি মঞ্জুর করা হচ্ছে এবং কতগুলো মুলতবি মঞ্জুর করা হয়েছে। দেওয়ানি কার্যবিধি 17 আদেশে শুনানিকে আন্ডারলাইন করেন দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছে। কয়টি পর্যায়? দুইটি পর্যায়। সাক্ষ্য শুনানির পূর্বে মকদ্দমা শুনানি এবং শুধুমাত্র সাক্ষ্য শুনানি। তবে 17 বিধিতে এটা সুস্পষ্ট উল্লেখ করা হয়নি, বরং মুলতবির ক্ষেত্রে গোল দিবেন দুইটি পর্যায়ে উল্লেখ করা হয়েছে। এই দুইটা কি কি একটু দেখি দেখেন। এক, চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি, অ্যাডজর্নমেন্ট বিফোর পারেন্টরি হিয়ারিং। যখন চূড়ান্ত শুনানি শুরু হয় নাই, মানে সাক্ষ্য গ্রহণ শুরু হয় নাই, এর পূর্বে একটা পর্যায়। আর চূড়ান্ত শুনানি পর্যায়ে মুলতবি এট দা পারেন্টরি হিয়ারিং, মানে যখন চূড়ান্ত শুনানি কি শুরু হয়ে গেছে। তাহলে আমরা মনে রাখবো যে 17 আদেশে শুনানির যে পর্যায়, কয়টা পর্যায়, মানে মুলতবি আবেদনের কয়টা পর্যায়? দুইটা। একটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে আর একটা হলো চূড়ান্ত শুনানি পর্যায়। এখন যারা বুঝেন না চূড়ান্ত শুনানি কি, চূড়ান্ত শুনানি মানে হলো সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। তার মানে দেওয়ানি মামলায় আপনি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের আগে একটা পর্যায়, আর সাক্ষ্য গ্রহণ যখন শুরু হয়ে গেল তখন আর একটা পর্যায়। এখন আমরা দেখব প্রথম যেটা, যে চূড়ান্ত শুনানির পূর্বে সময়ের আবেদন কয়বার করা যায়, কার পক্ষে কয়বার। দেখেন, চূড়ান্ত শুনানির পূর্বে বিফোর পারেন্টরি হিয়ারিং বিধি 1-এর 3। 17 আদেশের এক বিধি 3 উপবিধিতে বলা হয়েছে, ইংরেজিটা পড়ি, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন সাব রুলস A and 2 the court shall not grant more than 6 adjournment। এটা দরকার নাই, দেখেন এই বাংলায় পড়ি। সুতরাং চূড়ান্ত শুনানির পূর্বে আদালত গোল দিবেন বিনা খরচায়। বিনা খরচাটা গোল দেন, বিনা খরচায়। বিনা খরচায় মানে কি, কোনো খরচের প্রয়োজন নাই, বিনা খরচায় যে কোনো পক্ষকে, যে কোনো পক্ষ গোল দেন। অনধিক 6টা যার বইতে লেখা আছে সেটা 4টি করে দেন। 6টার জায়গা কয়টা লিখবেন? 4টি। কেন 4টি লিখবেন? 2025 সালে করা হয়েছে 4টি, আগে ছিল 6টা। 2025 সালে সংশোধনীতে করছে কয়টা? 4টি মুলতবি মঞ্জুর করতে পারে। এর অর্থ বুঝেন, অনেকে বুঝেন নাই, আমি আবার বলি। মামলার চূড়ান্ত শুনানি এখন শুরু হয় নাই, তার আগে বাদী পক্ষ যদি সময়ের আবেদন করে, বাদী পক্ষের অনুকূলে কোন প্রকার খরচ ছাড়া কয়বার সময় আবেদন মঞ্জুর করবে? 4 বার। আর বিবাদী পক্ষের অনুকূলেও কয়বার? 4 বার। এই যে 4 বার করতেছে, খরচ লাগবে? লাগবে না। কখন? চূড়ান্ত শুনানির কি আগে। আর 2025 সালের আগে এই 4 বারের জায়গা ছিল কত জানেন? কয়বার? এখন মামলার বিচার কার্যক্রম ত্বরান্বিত করার জন্য, ত্বরান্বিত মানে হলো যাতে দ্রুত বিচার শেষ হয়, যদি 6 বার সময় নাই তাহলে বাদী তো আরো অনেক সময় পাবে, বিবাদীও অনেক সময় পাবে। এজন্য 6 বার কেটে বর্তমানে করা হয়েছে কয়বার? 4 বার। বিনা খরচায় সর্বোচ্চ সময় পাবে 4 বার। যে কোনো পক্ষ, অনেকে সামনে গিয়ে বুঝবেন না, যে কোনো পক্ষ আর উভয় পক্ষ এক কথা না। যে কোনো পক্ষ মানে হয় বাদী না হলে বিবাদী, বুঝছেন? যে কোনো পক্ষ আর এক পক্ষ এক কথা না। যে কোনো পক্ষ বলতে বাদীরও বুঝায়, বিবাদীরও বুঝায়। আর উভয় পক্ষ মানে হলো একসাথে দুইজনরে বুঝায়। আচ্ছা, যদি প্রশ্নটা এইভাবে করে, ধরেন আমি উদাহরণ দেই, যদি বলে যে চূড়ান্ত শুনানির পূর্বে বিনা খরচায় যে কোনো পক্ষ কয়বার সময় আবেদন পেতে পারে, আর কি মঞ্জুর করতে পারে আদালত, কয়বার? 4 বার। কিন্তু সেম প্রশ্নটা যে কোনো পক্ষের জায়গায় যদি থাকতো যে চূড়ান্ত শুনানির পূর্বে আদালত উভয় পক্ষের অনুকূলে কয়বার সময় আবেদন মঞ্জুর করতে পারে?
তাহলে বাদীর 4 আর বিবাদীর 4, উত্তর হতো কত? 8। আর যে কোনো পক্ষ বলে কয়বার? 4 বার। বুঝেন কিনা? ওকে, স্যার একটু তারপরে বুঝি নাই দেখেন, স্যার, আমি একটু। আচ্ছা না বুঝলে সমস্যা নাই, ধৈর্য ধরে শুনেন, আরো অনেকবার আছে, শুনেন। যখন আপনাকে বলছে যে কোনো পক্ষ মানে হলো হয় বাদী না হলে বিবাদী 4 বার। আর যখন বলবে উভয় পক্ষ, তাহলে দুইজনকে একসাথে বোঝাইছে। আপনারা ধরেন একজন দুইজন হাজবেন্ড ওয়াইফ, বললো যে কোনো একজন, যে কেউ, যে কোনো একজন, আপনি এখানে এই সিনেমা দেখার সুযোগ পাবা। তাহলে যে কেউ মানে প্রতিজন করে কতবার করে পাবা? হয়তো ধরেন মাসে 4 বার করে। তাহলে আর যদি বলে একসাথে উভয়ে কয়বার, মোট কয়বার পাবা? তাহলে 4 4 8। আর যদি আপনি যারা বুঝেন না তারা যে কেউ বললে ধরে নিবেন একজনের কথা বলতেছে, কতজন? একজন, সিঙ্গেল, তাহলে 4 জন। আর উভয় বললে কয়জন? 4 4 8। এই যে দেখেন, তবে চূড়ান্ত শুনানির পূর্বে বিফোর পারেন্টরি হিয়ারিং সর্বনিম্ন গোল্ডেন 200 টাকা আর সর্বোচ্চ কত 1000 টাকা খরচ প্রদানের শর্তে আদালত আরো সর্বোচ্চ গোল্ডেন 3টি মুলতবি মঞ্জুর করতে পারে। খরচা দিলেও আদালত গোল দিবেন, 3টির বেশি মুলতবি দিবে। তাহলে এর আগে আমরা পাইছি খরচ ছাড়া কয়বার? 4 বার। আর এখন যেটা পেলাম খরচ সহ কত? 3 বার। বাদী পক্ষে 3 বার, বিবাদী পক্ষে 3 বার। খরচ কত? সর্বনিম্ন 200, সর্বোচ্চ কত? 1000। সর্বনিম্ন 200, সর্বোচ্চ 1000। তাহলে আবার বলি, যারা বুঝেন নাই আমরা সামনে আবার পড়বো, চুপ করে শুনেন। আমরা যদি এইভাবে বলি যে সময়ের আবেদনের যে পর্যায় রে কয় পর্যায়ে ভাগ করছে? 2 পর্যায়ে। একটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে, চূড়ান্ত শুনানি পর্যায়ে। চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো পক্ষে খরচ ছাড়া কয়বার? 4 বার। তাহলে উভয় পক্ষে কয়বার? 4 4। যে কোনো পক্ষ মানে হয় বাদী পক্ষে 4 বার, বিবাদী পক্ষে 4 বার। যদি বলি উভয় পক্ষ, তাহলে বাদী প্লাস বিবাদী কয়বার? 8 বার। এই 8 বার হলো কি খরচ ছাড়া। আর যদি আমি বলি খরচ সহ, যে কোনো পক্ষে কয়বার? 3 বার। বাদী পক্ষে 3 বার, বিবাদী পক্ষে 3 বার। তাহলে উভয় পক্ষে কত? 6 বার। তাহলে খরচটা কত? সর্বোচ্চ 1000, সর্বনিম্ন কত? 200। তাহলে আমরা যদি বলি যে চূড়ান্ত শুনানির পূর্বে, তাহলে উভয় পক্ষের অনুকূলে সর্বমোট কয়বার? 4 আর 3 7, 4 আর 3 7, কত? মোট 14 বার। বুঝেন কিনা? অনেকে এখনো বুঝেন নাই। আমি আবারও বলি, একটা হচ্ছে হিসাবটা হবে চূড়ান্ত শুনানির পূর্বে, এক হিসাব করবেন খরচ ছাড়া যে কোনো পক্ষে উভয় পক্ষে। আর এক হিসেব হলো খরচ সহ যে কোনো পক্ষে উভয় পক্ষে। আর এক হিসেব হলো এই চূড়ান্ত শুনানির পূর্বে সর্বমোট খরচ সহ প্লাস খরচ ছাড়া সর্বমোট কয়বার? সর্বমোট তাহলে হচ্ছে কত? 14 বার। বুঝেন নাই বোধহয়? আচ্ছা না বুঝলে আবার বুঝবেন, আগে আমরা আগাই পড়া সামনে। দেখেন, সুতরাং চূড়ান্ত শুনানির আগে বিফোর পারেন্টরি হিয়ারিং আদালত প্রত্যেক পক্ষ মানে কি? বাদী বিবাদী, প্রত্যেক পক্ষকে খরচ ছাড়া উইদাউট কস্ট 6টি আছে, কয়টা করে দিবেন? 4টি। যার বইতে 4টা আছে, লেটেস্ট বইতে 4টি আছে। আর পুরাতন বইতে কয়টা আছে? 6টা। 6টার জায়গা করবেন 4টি, মুলতবি মঞ্জুর করতে পারে। আর খরচ সহ করতে পারে কয়টা? 3টি। অর্থাৎ চূড়ান্ত শুনানির পূর্বে প্রত্যেক পক্ষকে খরচ বাদে 4টি, খরচ বাদে কয়টি? 4টি, আর খরচ সহ 3টি। মোট এই জায়গা আগে ছিল 9টি, এখন হবে কয়টা? 7টি। এই জায়গা কয়টি লাগবে? 7টি। তাহলে আমরা বলতে পারি বাদী পক্ষ যদি 7 বার সময় পায়, তাহলে বিবাদী পক্ষ পাবে কয়বার? 7 বার। তাহলে দুই পক্ষ মিলে চূড়ান্ত শুনানির পূর্বে আদালত দুই পক্ষের অনুকূলে সময় মঞ্জুর করতে কয়বার? বুঝেন কিনা? বাদী 7 বার সময় পেতে পারে, বিবাদী 7 বার সময় পেতে পারে। তাহলে উভয় পক্ষ মিলে কতবার? জি, আগে তো খরচ আগে পরে বলতে কি বোঝাচ্ছেন? ওনার প্রশ্ন করতে দিন, উনি করুক। পরে তো এখন আমরা পড়ছি, মানে কোনটার পরে বলতেছেন ওনার? চূড়ান্ত শুনানির আগেরটা, আমরা তো তার চূড়ান্ত শুনানির আগে পড়তেছি। জি স্যার। চূড়ান্ত শুনানির পরের পর্ব কিন্তু এখনো পড়ি নাই। স্যার ঠিক আছে। চূড়ান্ত শুনানির আগেই দুইটা পর্যায়ে, একটা হলো খরচ ছাড়া আর একটা হলো খরচ সহ।
আর চূড়ান্ত শুনানির পরে কয়বার সময় পেতে পারে এটা কিন্তু এখন আমরা করি নাই। বুঝেন কিনা? আচ্ছা, এখন আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি রফিকুল সাহেব বলেন। স্যার, এটা চূড়ান্ত শুনানি মানে সাক্ষীর আগে নাকি এটা স্যার? সাক্ষী শুরুর সাক্ষীর আগে? আগে, জি জি, সাক্ষ্য গ্রহণের আগে। বিনা খরচা হইলো 4 বার আর খরচ সহকারে হলো 3 বার, মোট 7 বার। এক বিনা পক্ষ। খরচে 4 বার, খরচ সহ 3 বার। জি সঠিক, আপনি সঠিক। জি, এখন ভাই আমরা কিন্তু চূড়ান্ত শুনানির পূর্বে যা যা কয়বার চাইতে পারে, বাদী কয়বার, বিবাদী কয়বার সেটা পড়ছে, কিন্তু চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেছে। এখন বাদী কয়বার চাইতে পারবে, বিবাদী কয়বার চাইতে পারবে সেটা এখনো কি পড়ি নাই, সেটা এখন পড়বো। দেখেন তার আগে একটু বলে নি, এই যে খরচ চাইতে পারে সর্বোচ্চ কত 1000, সর্বনিম্ন কত 200। এখন যার কাছে খরচ চাইলো, আদালত বাদীরে বললো যে বাদী তোমার আমি সময় দিতে পারি, বাট তুমি খরচ দিবে 1000। বা বিবাদীরে বললো যে তোমার সময় আমি মঞ্জুর করতে পারি, তোমার ফ্রি 4 বার শেষ, এখন সময় আমি মঞ্জুর করতে পারি, বাট খরচ দিবা কত 1000। এখন সে খরচ দেয় নাই, বাদী যদি না দেয় বাদীর মামলা খারিজ, আর বিবাদী যদি না দেয় তাহলে বিবাদীর মামলাটা হবে একতরফা নিষ্পত্তি। একতরফা ডিক্রি না, কি হবে একতরফা নিষ্পত্তি। তো সেটা আসতেছি, তার আগে আমরা পড়ে ফেলি চূড়ান্ত শুনানি পর্যায়। কি বলেন? চূড়ান্ত শুনানি পর্যায়। আচ্ছা, তার আগে উপরে একটা লেখা আছে দেখেন, যে পক্ষ এমন মুলতবি প্রার্থনা করে সেই পক্ষ অপর পক্ষকে গোল দিবেন আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে। এটা গোল দেন, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, মানে আদালত বলে দিবে যে তুমি এতদিনের মধ্যে এমন খরচা প্রদান করবে। এমন খরচা বাদী প্রদানে ব্যর্থ হলে আন্ডারলাইন পয়েন্ট মকদ্দমাটি খারিজ হবে। বাদী যদি দিতে ব্যর্থ হয় তাহলে কি হবে? মামলা খারিজ হবে। গতদিন বাদী প্রশ্নের উত্তর দিলে ব্যর্থ হলে, বাদী দলিল পরিদর্শনে ব্যর্থ হলে মামলা খারিজ হবে। 11/21 মনে আছে কিনা? আর এই জায়গা বলতেছে যে বাদী যদি খরচ দিতে ব্যর্থ হয় তাহলে বাদীর মামলা কি খারিজ, ডিসমিস দ্য স্যুট। এবং বিবাদী প্রদান করতে ব্যর্থ হলে মকদ্দমাটি একতরফা নিষ্পত্তি হবে। বিবাদী যদি ব্যর্থ হয় তাহলে মামলা হবে কি একতরফা নিষ্পত্তি। একতরফা নিষ্পত্তি আমরা সর্বসাকুল্যে এখন পর্যন্ত 2 জায়গা পড়ছি, 8 আদেশের এক বিধি আর 17 আদেশের এক বিধি। উভয় ক্ষেত্রেই একতরফা নিষ্পত্তি হয় কার বিরুদ্ধে? বিবাদীর বিরুদ্ধে। উভয় ক্ষেত্রে প্রতিকার হলো কি রিভিশন। তাহলে আমরা মনে রাখবো 8 আদেশের এক বিধি, যারা পুরাতন সমস্যা, যারা নতুন সমস্যা নাই, 8 আদেশের এক বিধিতে বলছে যে বাদী মামলা করার পরে বিবাদী লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় পাবে 60 কার্যদিবস। 60 কার্যদিবসের মধ্যে যদি সে লিখিত জবাব না দেয় তার মামলা একতরফা নিষ্পত্তি। আর এই জায়গা হলো বিবাদী সময়ের আবেদন করছে, তারে খরচ দিতে বলছে কিন্তু সে খরচ দেয় নাই, তার মামলা কি একতরফা নিষ্পত্তি। তাহলে একতরফা নিষ্পত্তি আমরা পড়ছি 2 জায়গায়, 8-1, 17-1, 8-1, 17-1। আর একতরফা ডিক্রি পড়ছি এক জায়গায় 9-6। একতরফা ডিক্রি কত 9। একতরফা ডিক্রি হলো শুনানির দিন বাদী এসেছে কিন্তু বিবাদী আসে নাই, সেটা হলো একতরফা ডিক্রি কত 9-6। আর যারা নতুন বুঝতেছেন না, বোঝার দরকার নেই, আপাতত শুনেন, যা বলি তাই শুনেন। আচ্ছা, আমরা চলে আসি চূড়ান্ত শুনানি পর্যায়ে। চূড়ান্ত শুনানির পূর্বে তো আমরা পড়ে ফেলেছি নাকি, এবার পড়বো চূড়ান্ত শুনানি পর্যায়ে। এট দা পারেন্টরি হিয়ারিং। এট দা পারেন্টরি হিয়ারিং মানে হলো সাক্ষ্য গ্রহণ কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। চূড়ান্ত শুনানির পর্যায়ে কোনো মুলতবি মঞ্জুর হবে না, সুতরাং চূড়ান্ত শুনানি পর্যায়ে গোল দিবেন খরচ ছাড়া কোনো মুলতবি মঞ্জুরের বিধান নাই। অর্থাৎ চূড়ান্ত শুনানি মানে সাক্ষ্য গ্রহণ যখন শুরু হয়ে গেছে তখন আপনি ফ্রিতে একবারও আদালত আপনার সময় মঞ্জুর করবে না। আদালত যখন বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ বা বিবাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে তখন ফ্রিতে আপনার একবারও কি করবে না, সময় মঞ্জুর করবে না। কিন্তু ন্যায় বিচারের স্বার্থে আন্ডারলাইন করবেন এবং খরচ সহ উইথ কস্ট আদালত গোল দিবেন প্রত্যেক পক্ষকে সর্বোচ্চ 3টি মুলতবি মঞ্জুর করতে পারে। তাহলে চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ সহ কয়বার? 3 বার। খরচ ছাড়া কয়বার? একবারও না। খরচ সহ 3 বার মানে কার পক্ষে 3 বার? বাদী পক্ষে 3 বার, বিবাদী পক্ষ 3 বার। তাহলে চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ ছাড়া উভয় পক্ষের একটাও পাবে না। আর খরচ সহ বাদী 3 বার, বিবাদী 3 বার, মোট কয়বার হয়? 6 বার। বুঝেন কিনা? তাহলে একটা দেওয়ানি মামলায় সর্বসাকুল্যে বাদী কয়বার সময়ের আবেদন পেতে পারে, আদালত তার পক্ষে মঞ্জুর করতে পারে? আমরা হিসাব করে দেখেন,
চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া পাইছিল 4 বার, খরচ সহ কয়বার? 3 বার। আর চূড়ান্ত শুনানি পর্যায়ে হলো 3 বার। তাহলে 4 আর 3 7 আর 3 কত? 10। বুঝেন কিনা? অর্থাৎ আদালত একটা দেওয়ানি মামলায় বাদীর পক্ষে সর্বমোট সময় মঞ্জুর করবে কয়বার? 10 বার। সেম হিসাব বিবাদীর ক্ষেত্রে 4 বার হলো ফ্রি, 3 বার খরচ সহ। আর চূড়ান্ত শুনানি পর্যায়ে ফ্রি একবারও নাই, খরচ সহ 3 বার। তাহলে 4 আর 3 7 আর 3 10। তাহলে একটা দেওয়ানি মামলায় বাদী বিবাদীর অনুকূলে সর্বমোট সময় আবেদন মঞ্জুর করবে কয়বার? 10 আর 10 কত? 20। বুঝেন কিনা? এখন প্রশ্ন আসে স্যার, তাহলে মোট যদি 20 বার হয় তাহলে একটা দেওয়ানি মামলা বছরের পর বছর চলে কেন? কেন শেষ হয় না? আচ্ছা, এটার উত্তর হলো যে আপনি তো বাদী হিসেবে সময় পাচ্ছেন 10 বার আর বিবাদী হিসেবে সময় পাচ্ছেন 10 বার, কিন্তু আদালত তো সময় নিজে স্বপ্রণোদিত হইয়া দেখা গেল আজকে বিচার শেষ করতে পারি না, আগামী তারিখ অমুক, অমুক দিন পারে নাই, আগামী তারিখ কত অমুক। এটা তো আর আপনি আবেদন করতেছেন না, এই সময়টা দিচ্ছে কে? আদালত। তার মানে এটা আইনজীবীরও কোনো দোষ না, পক্ষরও দোষ না, এটা হলো আদালতের কি মামলার চাপ, বা ওই মামলায় সাক্ষী আপনি হাজির করেন নাই বা যা করুক না কেন, বাট আপনি দেওয়ানি মামলায় কিন্তু সময় ফিক্সড। বাদী সর্বসাকুল্যে সময়ের আবেদন মঞ্জুর করবে বাদীর পক্ষে কয়বার? 10 বার। আর বিবাদী পক্ষে কয়বার? 10 বার। এবার আসেন আর একটু পড়ি। এমন খরচার পরিমাণ হতে পারে সর্বনিম্ন 200 টাকা আর সর্বোচ্চ কত? 1000 টাকা। তাহলে খরচার পরিমাণ অলওয়েজ একই। তাতে আপনি চূড়ান্ত শুনানির পূর্বে করেন আর পর্যায়ে করেন। পূর্বে করলেও কয়বার? মানে সর্বোচ্চ সর্বনিম্ন 200, সর্বোচ্চ 1000, পরে করলেও সর্বনিম্ন 200, সর্বোচ্চ 1000। এবং সেম একই বিধান যে বাদী ব্যর্থ হলে বাদীর মামলা খারিজ, আর বিবাদী ব্যর্থ হলে বিবাদীর মামলা কি হবে? একতরফা নিষ্পত্তি। তা আমরা এখানে একটা ছক আছে, এই ছকে চলে আসি। আসেন এই ছকটা দেখেন সবাই, পাইছেন? এই ছকটা আসেন, পাইছেন? ছক পাইছেন? এই ছকে আছে যে পর্যায়ে মুলতবি মঞ্জুর করা হয় চূড়ান্ত শুনানির পূর্বে, বলতেছেন পূর্বে মুলতবি খরচ ছাড়া কয়বার? এ জায়গায় যার বইতে 6 বার আছে, করবেন কয়বার? 4 বার প্রত্যেক পক্ষ। আর খরচ সহ কয়বার? 3 বার। তাহলে খরচ সহ এবং খরচ ছাড়া এই জায়গায় যাদের বইতে 9 আছে, কত লিখবেন? 7 লিখছেন। সর্বোচ্চ কত? 1000, সর্বনিম্ন কত? 200। বুঝছেন? তাহলে চূড়ান্ত শুনানির পূর্বে এই যে সর্বোচ্চ 4 আর 3 7, বাদী 7 বার, বিবাদী 7 বার। এবার আসেন চূড়ান্ত শুনানি পর্যায়ে। চূড়ান্ত শুনানি পর্যায়ে মানে কি? শুনানি শুরু হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে খরচ ছাড়া একটাও না। আর খরচ সহ কয়বার? 3 বার। 3 বার মানে কি? বাদী পক্ষে 3 বার, বিবাদী পক্ষে 3 বার। তাহলে সর্বোচ্চ কয়বার? 3 3 6 বার। উভয় পক্ষের অনুকূলে 6 বার। তাহলে উভয় পক্ষের অনুকূলে আগে কত? 7 7 14, আর উভয় পক্ষের অনুকূলে 3 3 6। আর দুই পক্ষেরটা ধরলে 10 10 কত? 20। কারণ এই যে আপনি যদি এইভাবে চিন্তা করেন, আপনি যদি একজনের কথা চিন্তা করেন, এই যে উপরে আছে 7, নিচে আছে 3, যোগ করলে কত হয়? 10। তাহলে বাদী পক্ষে 10 বার, বিবাদী পক্ষে 10 বার। তার মানে কত? সর্বসাকুল্যে মোট সময়ের আবেদন মঞ্জুর করবে 20 বার। এই খরচ সর্বোচ্চ 200 টাকা, সর্বোচ্চ 1000 টাকা, সর্বনিম্ন কত টাকা? 200 টাকা। তাহলে এই যে 6 এর জায়গাতে 4 বার করা হয়েছে, এটা কত সালের সংশোধনীতে? 2025 সালের সংশোধনীতে। এখন এখানে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা আর পড়বো না আমরা। সর্বোচ্চ খরচ কত, সর্বনিম্ন খরচ এটা পাইছি। আপনি একেবারে ব্যাখ্যার সর্বশেষ পয়েন্টটা পড়বো। দেখেন এখানে 4টা পয়েন্ট আছে, সর্বশেষ পয়েন্টটা পরের পেজে দেখেন। যে স্যার পক্ষের উপবিধিগুলো কি মনে রাখতে হবে স্যার? উপবিধি। আমি এখন পর্যন্ত আপনাদের কোনো বিধি মনে রাখার কথা বলি নাই। বিধি তো পরের কথা, মানে উপবিধি তো পরের কথা। কোনো বিধির কথাও বলছি এখনো? বলছি এই যে শুধু বলছি কে কতবার সময় আবেদন করতে পারে, সেটা কি কি মনে রাখতে হবে সেটা আমি পরে বলে দিব। যেটা আমি বলবো সেটা মনে রাখবেন। বুঝেন কিনা? আমি আপনারে 10 আদেশে মনে রাখতে বলছিলাম 4 বিধি,
11 আদেশে একটা বিধি মনে রাখতে বলছে, 11 আদেশে কত? 21। 12 আদেশে কোনো বিধি মনে রাখতে বলি নাই, 13তে কি বলি নাই। 14 আদেশে দুইটা বিধি মনে রাখতে বলছি, 14 5 14 8। 15 আদেশের কোনো বিধি মনে রাখার দরকার নাই। 16 আদেশে মনে রাখবেন দুইটা বিধি, 16 10 16 20। আর 17 আদেশে এখন পর্যন্ত কোনো কিছু মনে রাখতে কি বলি নাই। এখন দেখেন যে পক্ষে দেখেন যে পক্ষের মুলতবি মঞ্জুর করা হয় সেই পক্ষ অন্য পক্ষকে মুলতবি খরচ প্রদান করবে। পাইছেন? যে ক্ষেত্রে বল দিবেন উভয় পক্ষ মুলতবির আবেদন করে। কয়জনে মুলতবির আবেদন করছে? উভয় পক্ষ, মানে বাদীও করছে বিবাদীও করছে, এবং আদালত খরচ সহ মুলতবি আবেদন মঞ্জুর করে। সেই ক্ষেত্রে আদালত মুলতবি খরচ বল দিবেন রাজস্ব হিসেবে অ্যাজ রেভিনিউ রাষ্ট্রীয় অনুকূলে প্রদান করতে প্রত্যেক পক্ষকে আদেশ প্রদান করবে। আগে কাহিনী শুনেন, এটার ব্যাখ্যা শুনেন। ধরেন বাদী আবেদন করছে সময়ের, আদালত বাদীরে বলছে তুমি 1000 টাকা দেবা, তাহলে এই 1000 টাকা পাবে কে? বিবাদী। আবার আরেকদিন বিবাদী আসতে পারে নাই, বিবাদী যৌক্তিক কারণে অসুস্থ ছিল, এই কারণে সে আসে নাই, তাহলে আদালত বিবাদীরে বলছে তুমি 1000 টাকা দিবা, তাহলে এই 1000 টাকা পাবে কে? বাদী। কিন্তু এমন একদিন আসছে যে ওই দিন বাদীও আসতে পারে নাই, বিবাদীও আসতে পারে নাই, দুইজনই কি অনুপস্থিত, এবং দুইজনের উকিল সাহেবই সময়ের আবেদন প্রার্থনা করছে। তাহলে সেই ক্ষেত্রে আদালত উভয়রে বলছে যে বাদী দিবা 1000, বিবাদী দিবা 1000, তাহলে এই টাকাটা পাবে রাষ্ট্র। যখন দুইজনের কাছে একসাথে যাইছে তখন আর পক্ষরা পাবে না, তখন পাবে কে? রাষ্ট্র। রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এখন আপনাদের অনেকের মনে এখন প্রশ্ন না আসুক, পরে আসবে, যে যেহেতু দুইজন সময়ের আবেদন করছে তাহলে যেহেতু একজন না করলেই তো হতো। মনের মধ্যে এই চিন্তা আসতে পারে যে বাদী যেহেতু করছে তাহলে বিবাদী না করলে হতো কত। ভাই বাদী তো আবেদন করছে, এটা বাদীর কবরের সওয়াল জবাব বাদীর ক্ষেত্রে গেছে, কিন্তু বিবাদীর তো উপস্থিত থাকা লাগবে। সে কেন উপস্থিত থাকতে পারে নাই তার ব্যাখ্যাও তো তার কি দিতে হবে। এজন্য মনে হইতে পারে যে বাদী চাইছে বিবাদী না চাইলে হতো, বা বিবাদী চাইছে বাদী না চাইলে হতো, অ্যাকচুয়ালি তা না। এটা তো যার যার তার বাদী আসতে পারে নাই কেন? বাদী সময়ের আবেদন করছে। বিবাদী আসতে পারে নাই কেন? বিবাদী সময়ের আবেদন করছে। ধরেন বাদী সময়ের আবেদন করছে কিন্তু বিবাদী কোনো পদক্ষেপই নেয় নাই, তাহলে কি হবে? তাহলে তো বাদী সময় দিবে আর আদেশ যাবে কার বিরুদ্ধে? বিবাদীর বিরুদ্ধে। বুঝেন কিনা? তাহলে আমরা মনে রাখবো এক পক্ষ দিলে পাবে কে? অপর পক্ষ। এক পক্ষ খরচ দিলে পাবে অপর পক্ষ। আর যখন আদালত দুইজনের কাছেই একসাথে চাইতেছে তখন সেটা পাবে কে? রাষ্ট্র। বুঝছেন? এখন প্রশ্ন হলো যে যদি আমার কাছে খরচ চাইছিল, আমি বাদী, আমি খরচ দেই নাই, আমার মামলা কি হবে? খারিজ। আমার কাছে খরচ চাইছিল, আমি বিবাদী, আমি খরচ দিতে পারি নাই, মামলা কি হবে? একতরফা নিষ্পত্তি। এখন আমার তো একটা প্রতিকার আছে। কি আছে? প্রতিকার। প্রতিকার কি? সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখবেন যে আপনার মামলা যদি খারিজ হয় বা একতরফা নিষ্পত্তি হয়, সর্বপ্রথম যে প্রতিকারটা আছে সেটা হলো রিভিশন। তাহলে মামলা খারিজ বা একতরফা নিষ্পত্তি হলেই এই দেওয়ানি কার্যবিধির যত জায়গায় আছে, মামলা খারিজ হোক আর একতরফা নিষ্পত্তি হোক, এই জায়গা ছাড়া যদি অন্য আরো কোথাও থাকে, মামলা খারিজ আর একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? এছাড়া এখন আমরা দেখবো যে এই বিধিতে আর কোনো প্রতিকার আছে কিনা। খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল এবং পরবর্তী কার্যক্রম। দেখেন 17 আদেশের এক বিধির অধীন আদালত বাদী পক্ষকে খরচ আদেশের আদেশ দিলে এবং যদি বাদী খরচ প্রদানে ব্যর্থ হয় তাহলে আদালত আন্ডারলাইন করেন মামলাটি খারিজ করে দিতে পারে, তাই না? আর বিবাদী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে বিবাদী যদি খরচ প্রদানে ব্যর্থ হয় তাহলে মামলাটি একতরফা সূত্রে কি করবে? নিষ্পত্তি করবে। তাহলে বাদী ব্যর্থ হলে মামলা খারিজ, বিবাদী ব্যর্থ হলে কি? একতরফা নিষ্পত্তি। আর মামলা খারিজ হোক বা একতরফা নিষ্পত্তি হোক, প্রতিকার কি? রিভিশন। এখন কথা হলো যে আর কি কোনো প্রতিকার আছে কিনা? আর কি কোনো প্রতিকার আছে কিনা? রিভিশন ছাড়াও আরো প্রতিকার আছে, সেটাই 17 আদেশেই আছে, সেটা আমরা দেখবো। দেখেন নতুন বই যাদের, তাদের এই জায়গায় লেখা আছে যে খারিজ আদেশ বা একতরফা ডিক্রি সরাসরি বাতিল, লেখা আছে না? এটা টোটালি কাটেন, এই লাইন টোটালি কাটেন, ইংরেজিটাও কাটেন। এই যে আমি স্ক্রিনে যারা আছে তারা দেখেন, এই যে খারিজ আদেশ বা একতরফা ডিক্রি বাতিল, এটা কাটেন। ডিরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল অর্ডার অর এক্সপার্টি ডিক্রি, এটাও কাটেন। কাটছেন? এই জায়গায় লিখবেন সব কাটছেন। কাটার পরে লেখেন মকদ্দমা পুনর্জীবিত করুন, পুনর্জীবিত করুন।
পুনর্জীবীকরণ, মকদ্দমা পুনর্জীবীকরণ, পুনর্জীবীকরণ, মকদ্দমা পুনর্জীবীকরণ লিখবেন, বাংলায় লেখেন মকদ্দমা পুনর্জীবীকরণ। আর ইংরেজিতে লিখবেন, স্ক্রিনে দেখাচ্ছে রিভাইভাল, আমি বানান করে দিই, রিভাইভাল, আর ই ভিআইভিএল, রিভাইভাল, রিভাইভাল অফ প্রসিডিংস, পিআরও সি ডাবল ই, পিআরও সি ডাবল ই জিআইএনজিএস, আবারও বলি পিআরও সি ডাবল ই জিআইএনজিএস, বাংলায় বলে মকদ্দমা পুনর্জীবিতকরণ। বুঝছেন? এটারে কি বলে, ইংরেজিতে কি বলে? রিভাইভাল অফ প্রসিডিংস। এই যে রিভাইভাল অফ প্রসিডিংস, এই রিভাইভাল অফ প্রসিডিংস শব্দটা আছে 17 আদেশের 1-7। 17 আদেশের কত? 1-7। 1-7 আপনার মনে না রাখলেও সমস্যা নাই, আপনি জাস্ট আদেশটা মনে রাখেন। 17 আদেশের কত? 17 আদেশ মনে রাখলেই হবে। এখন মকদ্দমা পুনর্জীবিতকরণ, পুনরুজ্জীবিতকরণ এই জিনিসটা আসলে কি? এটা হলো ওই যে আপনার মামলা খারিজ হয়েছে, বাদীর মামলা খারিজ হয়েছে, খরচ দেন নাই, বিবাদীর মামলা একতরফা নিষ্পত্তি হয়েছে, দেন নাই, তাহলে আপনি ওই সেম আদালতে আবেদন করবেন রিভাইভাল অফ প্রসিডিংস এর, যারে বাংলায় বলে মকদ্দমা পুনর্জীবিতকরণ। এবং এই রিভাইভাল অফ প্রসিডিংস এর আপনার ফি দেওয়া লাগবে 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। এই 2000 টাকা ফিক্সড, এই জায়গা ফি দেওয়া লাগবে কত? 2000, এবং এই 2000 হলো কি ফিক্সড। তখন আদালত আপনার মামলা রিভাইভ বা পুনর্জীবিত করতে বাধ্য। রিভাইভ করতে কি বাধ্য। এই যে একটু পড়ি দেখেন তো, এখানে নতুন বইতে উনি ভুল লেখছে, এই টাইটেল অ্যাকচুয়ালি নাই। সবাই আমি যা বলছি এটা কি লিখছেন? তাহলে আপনি প্রথম 2 লাইন বাদ দিবেন। এই জায়গায় যে বাংলায় প্রথম 2 লাইন আছে, এই 2 লাইন কি দিব? বাদ দিব। বাদ দিয়ে একেবারে 2 নাম্বার লাইনের শেষে একটা এক আছে, দেখেন, এক বিধির 7 উপবিধিতে বলা হয়েছে, দেখছেন? এক বিধির 7 উপবিধিতে বলা হয়েছে খরচ প্রদানে ব্যর্থ হওয়ার কারণে যদি 1 এবং 1-এর 3 বা 4 বিধির অধীন কোনো মকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তি হয়, যে পক্ষের কারণে খারিজ বা একতরফা নিষ্পত্তি হয়েছে সেই পক্ষ খারিজ বা একতরফা নিষ্পত্তি তারিখ হতে গোল দিবেন 30 দিনের মধ্যে। কতদিন? 30 দিনের মধ্যে। তারপরে গোল দিবেন 2000 টাকা। কত টাকা? 2000 টাকা খরচ জমা দিয়ে মকদ্দমাটি পুনরায় চালু বা পুনর্জীবিত করার আবেদন করলে আদালত আবেদনটি মঞ্জুর করতে পারে। বুঝছেন? তাহলে আমার যদি বাদী হিসেবে আমার যদি অ্যাডজমেন্ট কস্ট না দেওয়ার কারণে মামলা খারিজ হয় বা বিবাদী হিসেবে মামলা একতরফা নিষ্পত্তি হয়, তাহলে আমার প্রথম প্রতিকার রিভিশন। আর আমি যদি রিভিশন না করি তাহলে রিভাইভাল অফ প্রসিডিংস এর আবেদন করব, কত টাকা লাগবে? 2000 টাকা। অনধিক 2000 না, এটা ফিক্সড 2000। যারা বুঝতেছেন না, অনধিক 2000 মানে হলো 1 থেকে 2000, আর ফিক্সড 2000 মানে হলো 2000-ই দিতে হবে, এর কম আর দেওয়া যাবে না। অর্থাৎ 30 দিনের মধ্যে 2000 টাকা খরচ দিয়ে মকদ্দমার কার্যক্রমটি পুনঃবহালের আবেদন করতে হবে। অধিকতর কোনো কার্যক্রম গ্রহণ ছাড়া মকদ্দমাটি শুনানির জন্য গোল দিবেন, পুনর্জীবিত হবে এবং আদালত জমাকৃত খরচ অন্য পক্ষকে দেওয়া হবে। এবং এই যে 2000 টাকা, এটা পাবে কে? অপর পক্ষ। এখানে একটু লেখেন নিচে যে মঞ্জুর করতে বাধ্য, লেখেন এই আবেদন মঞ্জুর করতে বাধ্য। এই যে রিভাইভাল অফ প্রসিডিংস, এটা মঞ্জুর করতে আদালত বাধ্য। বুঝেন নাই বোধহয়? মানে আমার মামলা আমি অ্যাডজমেন্ট কস্ট দেই নাই, খারিজ হয়েছে, খারিজ করার পর আমি রিভাইভাল অফ প্রসিডিংস এর আবেদন করছি, কয় টাকা দিয়া? 2000 টাকা দিয়ে। এই আবেদন মঞ্জুর করতে আদালত কি বাধ্য। বুঝছেন? জি। আচ্ছা যাই হোক, এখন দেখেন তো তাহলে আমরা কি কি মনে রাখবো? দেখেন এতক্ষণ যা যা পড়ছি আপনাদের মাথায় আবার সেট করি, শুনেন। মুলতবি আছে কত আদেশ? 17 আদেশ। আর ফৌজদারি কার্যবিধির কততে? 344।
মুলতবি আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার কি? রিভিশন। সেটা দেওয়ানি মামলা হোক, ফৌজদারি মামলা হোক। দেওয়ানি মামলায় মুলতবির আবেদনকে দুইটা পর্যায়ে ভাগ করা যায়। একটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে, চূড়ান্ত শুনানির পর্যায়ে। চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো পক্ষের অনুকূলে খরচ ছাড়া 4 বার, খরচ সহ 3 বার, তাহলে যে কোনো পক্ষে হলো 4 আর 3 7, তাহলে উভয় পক্ষে 14 নাকি? আর এই খরচ হলো সর্বোচ্চ 1000, সর্বনিম্ন 200। আর চূড়ান্ত শুনানি পর্যায়ে যে কোনো পক্ষের অনুকূলে খরচ ছাড়া একবারও না, খরচ সহ কয়বার? 3 বার, তাহলে উভয় পক্ষে কত? 6 বার। তাহলে 3 3 6 আর আগে হলো 7 7 14, তাহলে 14 আর 6 কত? 20। অর্থাৎ একটা দেওয়ানি মামলায় বাদী এবং বিবাদী খরচ সহ প্লাস খরচ ছাড়া এই উভয় পক্ষের অনুকূলে আদালত সর্বমোট সময় আবেদন মঞ্জুর করতে পারে কতবার? 20 বার। কথা শেষ। এখন এই খরচ যদি বাদী না দেয়, বাদীর মামলা খারিজ। বিবাদী না দিলে বিবাদীর মামলা একতরফা নিষ্পত্তি। খারিজ বা একতরফা নিষ্পত্তির মধ্যে বিরুদ্ধে প্রথম প্রতিকার কি? রিভিশন। আর রিভিশন যদি আমি না করি, ওই একই আদালতে মকদ্দমা পুনরুজ্জীবিত করার আবেদন করব, যার আরেক নাম কি? রিভাইভাল অফ প্রসিডিংস। কতদিনের মধ্যে? 30 দিন। এ জায়গা খরচ দেওয়া লাগবে কত? 2000। এটা মানতে আদালত কি? এই তো পড়া। এতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করে এই 2 মিনিটের সারাংশ বুঝতে পারছেন? তো আমরা স্যার এই টাকাটা কে পাবে স্যার? এই যে 2000 টাকা যে স্যার 2000 টাকায় যে লেখা আছে, যদি বাদী দেয় বিবাদী পাবে, বিবাদী দিলে কে? বাদী পাবে। বাদী আর পাবে, যদি উভয় পক্ষ দেয় পাবে কে? রাষ্ট্র। এটা বলা নাই। তো তাহলে আমরা নামাজের পর শুরু করব। এই যে আপনাদের উদ্দেশ্যে শিপন সাহেব আসছে, আপনাদের বড় ভাই, নতুন অ্যাডভোকেট, উনি কিছু বলবে, ওনার কথা শুনেন। সতেরো দেশের 2 বিধি, 17 দেশে অ্যাকচুয়ালি বিধি আছেই 2টা অথবা 3টা, যতদূর মনে পড়ে 17 দেশের বিধি 2টা, হাইয়েস্ট গেলে আর একটা থাকতে পারে, এটা দরকার নাই। দেখেন 17 দেশের 2 বিধিতে বলছে কি? পক্ষগণ নির্ধারিত দিনে হাজির না হলে সেই পদ্ধতি। নির্ধারিত দিনে হাজির না হলে এই কথার অর্থ কি? মানে যেদিন মামলার শুনানি সেই দিন হয় বাদী আসে নাই, না হলে বিবাদী আসে নাই, নাহলে কেউই আসে নাই, সেই ক্ষেত্রে বলছে যে 9 আদেশে যা আছে তাই অনুসরণ করা হবে। আকিনুর টান দেন। তাহলে যদি বাদী না আসে, মামলা হয় খারিজ। 9 আদেশের 2 3 5 8 খারিজ হয়। এর ভিতরে বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হয় হলো 3 আর 8, 3 আর 8। আর শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই, তাহলে ওই একতরফা ডিক্রি। এটা আছে 9 আদেশে কত? 6। তাহলে মামলা শুনানির দিন বাদী এবং বিবাদী যদি কেউ না আসে, বা একজন আসছে আর একজন আসে নাই, তাহলে এই 9 আদেশ 17 আদেশের 2 বিধিতে বলছে কোন আদেশ অনুসরণ করতে হবে? 9 আদেশ। এই যে পড়ি দেখেন, 17 আদেশের 2 বিধি মুলতবি শুনানির ক্ষেত্রে 9 আদেশ প্রযোজ্য করেছে। দেখছেন? আর এই জায়গা পড়বো না। তাহলে শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই, তাহলে অনুসরণ করবে কত আদেশ? 9 আদেশ। মানে 9 আদেশে যা হতো এই জায়গাও কি তাই হবে। তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি দেখেন, যে দেওয়ানি মকদ্দমায় উভয় পক্ষের মুলতবির দরখাস্তের প্রেক্ষিতে, আন্ডারলাইন করেন, কে কে? উভয় পক্ষ মানে কে কে? দুইজনই করছে। প্রেক্ষিতে ধার্যকৃত খরচার টাকা পাবে কে? রাষ্ট্র। যদি দুইজনই আবেদন করে তাহলে পাবে কে? রাষ্ট্র। বুঝছেন? আর যদি বাদী করছে তাহলে পাতকে বিবাদী, বিবাদী করছে পেতকে বাদী। 2 নাম্বার দেখেন, দেওয়ানি মকদ্দমায় চূড়ান্ত শুনানির পূর্বে কোন পক্ষ, চূড়ান্ত শুনানির পূর্বে বলছে সর্বোচ্চ কতবার সময় পেতে পারে? কোন পক্ষ শব্দটা বলতেন? কোন পক্ষ। আপনারা অনেক সময় পরীক্ষায় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এই জায়গায় কোন পক্ষ শব্দটা বললেন, কোন পক্ষ বলতেছে এক পক্ষ। কোন পক্ষ মানে কি? এক পক্ষ। তাহলে চূড়ান্ত শুনানি পূর্বে সর্বোচ্চ বলছে। সর্বোচ্চ আমরা নরমালি জানি কি, খরচ ছাড়া হলো 4 বার, আর খরচ সহ কয়বার? 3 বার। আর এই জায়গা কিন্তু মানে ইয়া বলে নাই, মানে খরচ সহ নাকি খরচ ছাড়া কিছুই বলে নাই। তো যেহেতু এটা আগের প্রশ্ন, এই কারণে আগের এই যে অনুসারে এই জায়গা উত্তর হতে হলো 6 বার। কিন্তু বর্তমানে যদি এই অপশন গুলো ধরি, তাহলে উত্তর হয় কত জানেন? 7 বার। সর্বোচ্চ কত হবে? 7 বার। আর যদি দুইজনের কথা বলতো, 7 7 কত? 14 বার। এখন 7 বারই হয়। এই প্রশ্নের উত্তর এখন 7 বার।
এই জায়গা যে অপশন আছে, এটা তো 2023-এর প্রশ্ন, সেই সময় তো আইন সংশোধন করে নাই, বাট এই প্রশ্নটা যদি এখন হতো তাহলে উত্তর হতো 7, এই অপশন থেকে। বুঝছেন? আচ্ছা, 3 নাম্বারটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর ওয়ার্ডার 17 রুল 3 এর অধীনে খারিজ হওয়া কোন মকদ্দমা রুল 7 এর অধীনে সকল শর্ত পূরণ করে সেটি সরাসরি পুনর্জীবিত করতে আদালত কি জানেন? এই জায়গা লেখছে রুল 3, অ্যাকচুয়ালি এই যাবে রুল 1 এর 3, রুল 3 হচ্ছে 1 এর 3, এই জায়গা রুল 3 এর জায়গা সরাসরি 1 এর 3 হবে। যাই হোক, যদি খারিজ হয় তাহলে পুনর্জীবিত করতে আদালত কি বাধ্য। বাধ্য লিখছি না? লিখছি, লিখছি না বলেন? লিখছি। তারপর 4 নাম্বারটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর ওয়ার্ডার 17 এর বিধান অনুসারে খরচ প্রদান না করার কারণে কোন মকদ্দমা নিষ্পত্তিকৃত হলে নির্ধারিত খরচা প্রদানে মকদ্দমাটি সরাসরি পুনর্জীবিত করা যায় নিষ্পত্তির 10 দিনের মধ্যে। সরাসরি পুনর্জীবিত করা যায় কয়দিন? 20 দিন, মানে 30 দিন। আর টাকা লাগবে কত? 2000 টাকা লাগবে। 2000 করতে কি বাধ্য? করতে বাধ্য। তো এই জায়গায় আরো অনেক প্রশ্ন আছে, এগুলা পড়ে ফেলেন। আর আমরা যদি সেলফ প্র্যাকটিসে দেখি, সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, এগুলা যদি আপনি মূল আলোচনা বুঝে থাকেন তাহলে প্রশ্ন কিন্তু সলভ করা কোনো ব্যাপার না। বিশেষ করে আমরা এই জায়গায় যে প্রচুর প্রশ্ন আছে, আমরা যদি 15 নাম্বার প্রশ্ন করি, দেখেন 15 নাম্বার, যে চূড়ান্ত শুনানি পর্যায়ে আদালত খরচ সহ পদটি মুলতবি কোন পক্ষকে, কোন পক্ষ মানে কয় পক্ষ? এক পক্ষ। তাহলে চূড়ান্ত শুনানি পর্যায়ে বলছে, কোন পক্ষকে আবার বলছে খরচ সহ, কয়বার হবে? উত্তর হবে কত? 3 বার। আর এই কোন পক্ষের জায়গা যদি থাকতো উভয় পক্ষ তাহলে উত্তর হতো কত? 6 বার। আর চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ ছাড়া কি একবারও যায়? চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ ছাড়া একবারও যায় না। কিন্তু চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া যায় কয়বার? 4 বার। নাকি আগে ছিল কয়বার? 6 বার। 2025-এর সংশোধনীতে করছে কয়বার? 4 বার। যারা বুঝেন না, ক্লাসে কষ্ট হয়, আমি তো চেষ্টা করতেছি আমার মতো করে যাতে আপনি এখানে বুঝেন। তারপরেও যারা বুঝেন না, এই ক্লাস সেম ক্লাস কিন্তু আমরা ইউটিউবে আপলোড করি। তো আপনার দায়িত্ব হলো এই বাসায় গিয়ে ইউটিউবে আর একবার এই ক্লাস না দেখেন, শুনলেও কাজ হবে, বুঝছেন? এই ক্লাস যখন আর একবার শুনবেন তাহলে এই জিনিস আপনি আরো ভালোভাবে বুঝবেন। সব প্রযুক্তির কাজে লাগান, ইউটিউবে নাটক সিনেমা না দেখে ইউটিউবে ক্লাস দেখেন। আপনি এই ক্লাস করার সাথে সাথে যারা কম বুঝেন তাদের দায়িত্ব হচ্ছে সেম ক্লাস বারবার শোনা। এবং শুধু আমাদের ইউটিউবে শুধু এই ক্লাস না, এর আগে যত ক্লাস হয়েছে সব ক্লাস আছে, বিজিএস এর যত ক্লাস আছে সব ক্লাস আছে। তো এখন আপনার দায়িত্ব এই অনুসারে কার্য করা। তো এই ছিল আমাদের 17 আদেশ। 17 আদেশের এই সেলফ প্র্যাকটিসের যত প্রশ্ন আছে এগুলা ধৈর্য ধরে ধরে পড়ে ফেলবেন। এই সেলফ প্র্যাকটিসের প্রশ্ন কিভাবে পড়বেন নতুনদের দিক নির্দেশনা দেই। এই উত্তর ডাইন সাইডে যে উত্তর ঢেকে ফেলবেন, একটা কার্ড নিবেন বা হাত নিবেন, ঢেকে প্রশ্নটা পড়বেন। পড়ার পর আপনি নিজের মতো করে আগে প্রশ্ন পড়ে আপনি আপনার উত্তরটা পছন্দ করবেন যে আমার উত্তর কি হয়। তারপরে আপনি উত্তর দেখবেন, দেখবেন যে আপনার উত্তরের সাথে বইয়ের উত্তর কি মিলে কিনা। যদি মিলে তাহলে তো ধরা গেল যে এই প্রশ্ন আপনি কি বুঝতেন। আর যদি না মিলে তাহলে আমার বুঝতে হবে যে আমার বোঝার ভুল কোথায় আছে, কেন এটা ভুল হলো। যদি আপনি ধরতে না পারেন তাহলে সেই সময় এসে আমারে ওই ফেসবুকে ছবি দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, স্যার এই প্রশ্ন বুঝি নাই, এটার উত্তর কি হলে হয়, এ জায়গায় আমার ভুল কোথায়। বুঝতে পারছেন? তাই এই কষ্টটুকু কিন্তু আপনার করতে হবে, না হলে হবে না। তাহলে 17 আদেশ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন এই মুহূর্তে যারা আমার সামনে আছেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন 17 আদেশ নিয়ে। নির্মল, কোনো প্রশ্ন আছে? ফেরদৌস সাহেব, আখিনুর, বেল্লাল সাহেব, কোনো প্রশ্ন আছে ভাই? ইরাজ সাহেব, প্রশ্ন যদি এখন না থাকে, যদি বাসায় যেও থাকে দরকার হলে আগামী ক্লাসে এসে করবেন। বুঝছেন? এ জায়গা লজ্জার কিছু নাই, কিছু না বুঝলে অবশ্যই জানাবেন যে এই জায়গা বুঝি নাই। আয়শা, রকিবুল সাহেব, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে এখন
আপনাদের দুইজন তো অনেকদিন আসেন না, যদি একজনকে কম্পেনসেট করি, খরচ প্রদানের নির্দেশ দিই, পাই যাবে তার একজন। এই কারণে দুইজনকেই খরচ প্রদানের নির্দেশ দিব, যাতে রাষ্ট্র হিসেবে আমি পাই খরচ। দেখেন, আমরা চলে এসে আদেশ 18। মকদ্দমার শুনানি এবং সাক্ষীদের পরীক্ষা। দেখেন, এই শুনেন, 16 আদেশে আমরা জানলাম সাক্ষীরে সমন দিল। সাক্ষীরে সমন দেওয়ার পর সাক্ষী কি আসলো, আর যদি না আসে সময়ের আবেদন করবে। সময়ের আবেদন করলে কি হবে এই সম্পর্কে আসে কততে? 17 আদেশ। এখন সাক্ষীরা যদি আসলো, সময়ের আবেদন করে না, সাক্ষীরা আসছে, তাহলে এখন সাক্ষীদের তো জবানবন্দি গ্রহণ করবে। এই জবানবন্দি গ্রহণটা কোথায় আছে? কত আদেশে? কত আদেশ? 18 আদেশে। কত আদেশ? 18। এই যে দেখেন, 18 আদেশের টাইটেল পড়ি, মকদ্দমার শুনানি এবং সাক্ষীদের পরীক্ষা, হিয়ারিং অফ দ্য সুট এন্ড এক্সামিনেশন অফ কি উইটনেসেস। আদেশ কত? 18। এখন একটা কথা এখানে শুনেন, এখন আর দেওয়ানি মামলায় বাদীর এক্সামিনেশন চিফ হবে না, মানে বাদীর মানে সাক্ষীদের জবানবন্দি গ্রহণের কি দরকার নাই। 2025 সালে নিয়ম করছে যে সাক্ষীরা যে সাক্ষ্য দিত আর কি, এটা এখন কিভাবে দিবে? হলফনামার মাধ্যমে দিয়ে দিবে। আর ওই হলফনামা তাহলে যে পক্ষ সাক্ষী হাজির করবে, ওই সাক্ষীর আর কাঠগড়ায় দাঁড় করাইয়া তার জবানবন্দি দেওয়া লাগবে না। জবানবন্দিতে যা যা বলতো এখন সেটা মামলা দায়েরের সময় কি এফিডেভিট আকারে দিয়ে দিবে। এখন তাহলে সাক্ষীদের যে আদালতে আসা লাগবে না তা না, জবানবন্দি না হলেও ওই সাক্ষী হলফনামায় যা যা বলছে এই সম্পর্কে প্রতিপক্ষের আইনজীবী তারা কি করতে পারবে? জেরা করতে পারবে। তাহলে এখানে দেখেন, আমরা একটু পড়া শুরু করি যে হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মকদ্দমার শুনানি অর্থ হলো আদালতে কোনো মামলার বিচার কার্য যেখানে বিচারক সাক্ষ্য গ্রহণ করে বা যুক্তিতর্ক শোনে ইত্যাদি। দেখছেন, তাহলে এখানে শুনানি অর্থ হলো কি সাক্ষ্য গ্রহণ করে অথবা কি যুক্তিতর্ক শুনে। 18 আদেশে মকদ্দমার শুনানি এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি শুনানির অধিকার, রাইট টু বিগিন। মানে একটা মামলায় কে প্রথমে শুরু করবে, বাদী পক্ষ নাকি বিবাদী পক্ষ? এ জায়গায় অনেক আলোচনা আছে, আমরা এত আলোচনা এই জায়গা পড়তে যাব না, আমরা যতটুকু কমাই পারি। তো এই জায়গা আমি মনে রাখবো, শুনানি শুরু করে কে জানেন? বাদী। প্রথমে শুনানি শুরু করবে কে? বাদী। এটা এতটুকু মনে রাখলেই হবে, আর এই জায়গার কোনো আলোচনা পড়বো না। এই এক বিধি দুই বিধি কিছুই পড়বো না। যেটা পড়বো দেখেন একেবারে নিচে, এটা আপনাদেরও পড়ার প্রয়োজন নাই। প্রকাশ্য আদালতে সাক্ষীর জবানবন্দি, এটা পড়বো। প্রকাশ্য আদালতে সাক্ষীর জবানবন্দি, উইটনেস টু বি এক্সামাইন্ড ইন ওপেন কোর্ট। বললেন ওপেন কোর্ট শব্দটা, বললেন ওপেন কোর্ট বলতেছেন। বিচার হবে কোন আদালতে? প্রকাশ্য আদালতে। প্রকাশ্য আদালত মানে যে জায়গায় সবাই উপস্থিত থাকবে। দেখি আপনাদের কতটুকু মনে আছে বলেন তো, ফৌজদারি কার্যবিধিতে প্রকাশ্য আদালতে বিচার হবে কোথায় বলা আছে? 352 ধারা। সিআরপিসি তে আছে 352 ধারা। একটু আশেপাশে লিখে রাখতে পারেন যে সিআরপিসি কত? 352 প্রকাশ্য আদালত। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে আছে কত আদেশে? 18 আদেশ। 18 আদেশে। তো এখানে দেখেন, 4 বিধিতে, বিধি মনে রাখার প্রয়োজন নাই, এবার বলি 4 বিধি মনে রাখার প্রয়োজন নাই। 4 বিধিতে বিচারের সাধারণ নীতির স্বীকৃতি দেওয়া হয়েছে যে প্রকাশ্য আদালতে শুনানি হতে হবে। 4 বিধিতে বলা হয়েছে আদালতের উপস্থিত সাক্ষীর সাক্ষ্য মৌখিকভাবে, গোল দেবেন মৌখিকভাবে। কিভাবে? মৌখিকভাবে। মৌখিক ভাবে প্রকাশ্য আদালতে বিচারকের উপস্থিতিতে এবং তার ব্যক্তিগত নির্দেশনা বা তত্ত্বাবধানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তারপরে দেখেন, আমরা চলে আসি যে বিধিটা আপনার মনে রাখতে হবে। এখানে একটু লেখেন, সবাই একটু লিখে রাখেন, যদিও পরে আছে তারপরে জায়গায় লিখেন যে আদেশ 18 বিধি 17। আদেশ 18 বিধি 17। নিচে লেখেন আদেশ 18 বিধি কত? 17। হাইপেন দিয়ে লেখেন, হাইপেন হয়কার রস্যই কয়কারে পেয়ে আর নয়, এই হাইপেন দিবেন।
না, এই হাইপেন না, হাইপেন মানে একটা দাগ সামনে, হাইপেন বা এর চিহ্ন দিয়ে লেখেন সাক্ষী রিকল, সাক্ষী রিকল। সাক্ষী রিকল কি? সাক্ষী রিকল হলো যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ একবার আদালতে হয়ে গেছে, তারে আবার সাক্ষ্য গ্রহণের জন্য কি ডাকা, ন্যায় বিচারের স্বার্থে যে কোনো সময় দরকার হতে পারে। ধরেন বিচার যে বিষয়ে পরিবর্তন করছে, তারে আবার দরকার। এই যার সাক্ষ্য গ্রহণ একবার হয়ে গেছে, এই সাক্ষী রিকল আছে কত দেশে? 18 দেশের কত বিধি? 17 বিধি। দেখি মনে আছে কিনা, ফৌজদারি মামলায় কত ধারা? 540 আর 231। তাহলে সাক্ষী রিকল কিছু কিছু জিনিস আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। সাক্ষী রিকল 18 দেশের কত? 17। আর সিআরপিসি তে আছে 540 ধারা, 540 মনে রাখেন, 231 না রাখলে হবে। কত ধারা? 540 ধারা। এখন এখানে আছে 18 দেশের 20 বিধি, এটা আমরা মনে রাখবো না, বাট এর ভিতরের জিনিসপত্র মনে রাখবো। দেখেন, দৈনন্দিন কার্যতালিকায় ইত্যাদিতে মামলা নির্ধারণ, ফিক্সেশন অফ সুটস ইন ডেইলি কজ লিস্ট এটসেট্রা। দেখেন, দুই পক্ষকে শুনানির ও দোতরফা শুনানির মামলা সহ, এইটুক পর্যন্ত দেখছেন, দুই পক্ষকে শুনানি বাকি দোতরফা শুনানির মামলা সহ, এর উপরে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন আংশিক শুনানি, আংশিক শুনানি সহ, আংশিক শুনানি সহ, সরি আংশিক শুনানি দিয়ে লেখেন 4টি, আংশিক শুনানি দিয়ে লেখেন 4টি। এর উপরে তীর চিহ্ন দিয়ে কি লিখবেন? আংশিক শুনানি 4টি। লিখছেন? তাহলে ভাষাটা কি হলো, যে দুই পক্ষকে শুনানির বা দোতরফা শুনানির মামলা সহ আংশিক শুনানি কয়টা? 4টি। আর চূড়ান্ত শুনানির জন্য ফর পারেন্টরি হিয়ারিং আদালত দৈনন্দিন কার্যতালিকায় আগে ছিল কয়টা? 5টা। এই 5টা যার বইতে আছে কেটে লেখেন 10টা। 10টার অধিক মামলা রাখবে না। কয়টার অধিক মামলা রাখবে না? কয়টা? 10টা। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? দেখেন, এই এই যে অংশটুকু কাটছি, এটা আগে ছিল না, এটা এখন যোগ করছে কত সালে? 2025 সালে। তাহলে আমরা মনে রাখবো প্রতিদিন মামলা শুনবে কয়টা? আংশিক শুনানি কয়টা? 4টা। আর দোতরফা শুনানি কয়টা? 10টা। কয়টা না? টোটাল 10টা না, আংশিক তো 4টা, আর দোতরফা হলো 10টা। বুঝেন নাই? মানে চূড়ান্ত শুনানি করবে হলো 10টা, রেগুলার একজন বিচারক। চূড়ান্ত শুনানি হলো সাক্ষ্য গ্রহণ। আর আংশিক শুনানির জন্য রাখবে কয়টা? 4টা। তাহলে আংশিক 4টা আর চূড়ান্ত শুনানি 10টা। বাট এই চূড়ান্ত শুনানি আগে ছিল কয়টা? 5টা। আর আগে আংশিক শুনানির কোনো ব্যবস্থা ছিল না। আংশিক শুনানি মানে একজন রে শুনলো বা উভয় পক্ষ না থাকলো, যেটা পুরো পরিপূর্ণ হচ্ছে না, সেটা হলো আংশিক। 10টির অধিক রাখবে না। 10টির অধিক মানে হলো সর্বোচ্চ 10টা। বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন, চূড়ান্ত শুনানি পর্যায়ে গোল দিবেন, এ জায়গায় আছে 100টির অধিক, এর জায়গায় এখন হবে 200টা। আগে ছিল 100টা, বর্তমানে করছে কয়টা? 200টির অধিক মামলা রাখবে না। 100 জায়গায় 200 করে দেন। করছেন? শুনেন, আগে লেখেন, তারপর আমি বুঝাবো। এবং নিষ্পত্তির পর চূড়ান্ত পর্যায়ে মামলার সংখ্যা আগে ছিল কয়টা? 70টা। 70টার জায়গায় লিখবেন 140টা। 140টার নিচে নেমে আসলে সাধারণত গোল দিবেন দাখিল করা তারিখের উপর ভিত্তি করে আদালত চূড়ান্ত শুনানি পর্যায়ে আরো মামলা আনার ব্যবস্থা করবে। লেখেন, আমি বুঝাবো, যারা বুঝেন নাই বুঝবেন, আমি ব্যাখ্যা দিলে বুঝবেন। ধরেন, শুনেন, আপনারে বলছে যে আপনার কাছে টাকা আছে 200 টাকা। আপনার বাবা আপনারে বলছে যে তোমারে রেগুলার 200 টাকা দিব, কিন্তু মানে তোমার 200 টাকা দিব, রেগুলার না, তোমার 200 টাকা দেওয়া হবে, কিন্তু তুমি প্রতিদিন খরচ করতে পারবে 10 টাকা।
প্রতিদিন কত টাকা? 10 টাকা। তোমার এই 10 টাকা খরচ করতে করতে যখন 140 টাকার নিচে নেমে আসবে তখন আবার তোমার নতুন করে টাকা দিব, 200 টাকা পুরাইতে যা লাগে তাই দিব। অর্থাৎ একজন বিচারকের কাছে মামলা তো অনেক দায়ের হয়, এখন একজন বিচারকের কাছে বিচারিক পর্যায়ের মামলা থাকবে 200টা, কিন্তু উনি প্রতিদিন শুনবে কয়টা? 10টা। এরকম 10টা করে শুনতে শুনতে কতটার নিচে মামলা নেমে আসলে তাকে আবার দিবে? 140টার নিচে। বুঝেন কিনা? তাহলে লিস্টে মামলা থাকবে কয়টা? 200টা। আর প্রতিদিন চূড়ান্ত শুনানি করবে কয়টা? 10টা। কয়টার নিচে নেমে আসলে আরো মামলা দিবে? 140। কাহিনী বুঝছেন? আর আংশিক শুনানি কয়টা? একটা। বুঝতে পারছেন? আংশিক আংশিক মানে হালকা শুনানি করছে, এইটুক শেষ। আপনারা আংশিক খাওয়াইছে, দুপুরে কলা রুটি খাওয়াইছে, এটা হলো আংশিক খাওয়া। আর কাশ ফুলে নিয়ে যা যা মন চাই সব খাওয়াইছে, এটা হলো ফুল খাওয়া। এই যে আপনারা এই যে সামনে যে সিঙ্গারা পুরি আছে, এটাই আংশিক খাওয়া। আর কি বুঝাবো? আসেন। এই শাকিল খান। আচ্ছা দেখেন, তাহলে আমরা জেনে রাখা ভালো, দেখি। খাওয়া দাওয়া হচ্ছে বলো। আচ্ছা দেখেন, আচ্ছা একটু একটু ধরেন, একটু হোল্ড করেন। আচ্ছা আমরা জেনে রাখা ভালো, এই এই প্রায় শেষ হয়ে গেছে আমাদের। দেখেন আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট আছে। সাক্ষীর আচরণ সম্পর্কে আদালত গুরুত্বপূর্ণ মনে করলে কোনো মন্তব্য লিপিবদ্ধ করতে পারে, প্রয়োজন নাই। দেখেন 17 বিধি অনুসারে আদালত সাক্ষীকে রিকল করতে পারে, পাইছেন? একটু আগে লেখাইছি না? তাহলে 17 বিধিতে বলা হয়েছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, বল দিবেন মকদ্দমার যে কোনো পর্যায়ে। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে আদালত তাকে ডেকে ফেরাতে পারে, রিকল, এবং আদালত যেরূপ মনে করে তাকে সেরূপ কি করতে পারে? প্রশ্ন করতে পারে। বুঝছেন? তাহলে রিকল করতে পারে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রিকল করে কখন? যে কোনো পর্যায়ে। আচ্ছা তারপরটা দেখেন, 18 বিধিতে আদালত কর্তৃক পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে, এটা ভিভিআই। ইন্সপেক্ট, ইন্সপেক্ট শব্দটা বললেন। উপরে একটু লেখেন লোকাল ইন্সপেকশন, একটু ছোট্ট করে লেখেন। 18 দেশের 18 বিধিতে লোকাল ইন্সপেকশন, LOCAL, লোকাল, আর ইন্সপেকশন INSPECTION। লোকাল ইন্সপেকশনের বাংলা হচ্ছে স্থানীয় পরিদর্শন। স্থানীয় পরিদর্শন। তাহলে লোকাল ইন্সপেকশন এটা কোথায় আছে? 18 দেশের 18 বিধিতে। আর সাক্ষী রিকল কোথায়? এটা মনে রাখতে হবে। তাহলে আমরা 18 দেশের 17 বিধি আমার মনে রাখাই লাগবে, 18 দেশের 18 মনে আমার কি রাখাই লাগবে। তারপরে দেখেন যে মকদ্দমার যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে শব্দটা গোল দেন, যে কোনো পর্যায়ে আদালত আর একটা গোল দিবেন, সম্পত্তি বা বস্তু, সম্পত্তি বা বস্তু সম্পর্কে কোনো প্রশ্নের উদ্ভব হলে আদালত তা পরিদর্শন করতে পারে। মানে আদালত স্বয়ং মানে বিচারক স্বয়ং ওই স্থানে যেতে পারেন, এটারই বলে লোকাল ইন্সপেকশন। লোকাল ইন্সপেকশন আছে কোথায়? 18 দেশের 18 বিধিতে। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। তাহলে আমরা সাক্ষী রিকল 18 দেশের 17, আর লোকাল ইন্সপেকশন 18 দেশের কত? 18। লোকাল ইন্সপেকশনের বাংলা কি? স্থানীয় পরিদর্শন। আজকে শেষ যেটা পড়বো সেটা হলো, দেখেন মকদ্দমার গোল দিবেন চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ হতে গোল দিবেন 120 দিনের মধ্যে আদালত মকদ্দমার চূড়ান্ত শুনানি শেষ করবে। পিএইচ শেষ করবে। পিএইচ নির্ধারণ আছে 14 দেশের 8 বিধিতে, বিচারাধীন বিষয় গঠন হতে 20 দিনের মধ্যে। আর পিএইচ যখন শুরু হয়ে গেল, চূড়ান্ত শুনানি যখন কি শুরু হয়ে গেল, তখন এটা শেষ করবে 120
কার্য দিবসের মধ্যে। দেখেন এই ক্ষেত্রে শুধুমাত্র গোল দিবেন কার্য দিবস গণ্য হবে, 3টে স্টার দেন বিবিআই। এবং এই কথাটা বলা আছে 18-19 বিধিতে, 3টে স্টার দেন, 18-19-এ 3টে স্টার দেন। শুনেন ব্যাখ্যা দিয়ে বলি, বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে সাক্ষ্য গ্রহণ কবে করবে এটা নির্ধারণ করবে। যখন ওই দিনটা নির্ধারণ হয়ে গেল যে অমুক তারিখ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এই সাক্ষ্য গ্রহণটা শেষ করবে 120 কার্য দিবসের মধ্যে, এটাই হলো 18-19। আর চূড়ান্ত শুনানি থেকে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবে 120 দিন, এটা কার্য দিবস না, 20 দিন, এটা আছে 14-8 বিধি। আর যখন একবার নির্ধারণ হয়ে গেল তখন সাক্ষ্য গ্রহণ শেষ করবে 120 কার্য দিবসের মধ্যে, এটা আছে কত 18-19। তাহলে আমার 14-8 বিধিতেও 120 দিন আছে, এটা হলো এসডিপিএইচ। আর এসডিপিএইচ যখন নির্ধারণ হয়ে গেল তখন 120 কার্য দিবস, এটা আছে 18-19 বিধি, এটা হলো পিএইচ। পিএইচ মানে কি? পারমেন্টরি হিয়ারিং। বুঝছেন? তাহলে পিএইচ হলো 120 কার্য দিবস 18-19, আর এসডিপিএইচ 120 দিন 14 কত 8। তাহলে আমরা 18 আদেশ থেকে কি কি মনে রাখবো? দেখেন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ বা সাক্ষীদের পরীক্ষা আদেশ কত 18। সবার আগে বক্তব্য শুরু করবে কে? বাদী। মনে আছে? আচ্ছা, সাক্ষী রিকল আছে কত 18-17। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। আচ্ছা, স্থানীয় পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন আছে কততে? 18-18। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। আদালত স্বয়ং, আদালত স্বয়ং। এছাড়া বিধি মনে রাখবো না যেটা, যে প্রতিদিন চূড়ান্ত শুনানি করবে কয়টা? 10টা। আংশিক শুনানি কয়টা? 4টা। লিস্টে থাকবে কয়টা? 200টা। কয়টার নিচে নেমে আসলে নতুন মামলা নেবে? 140টার নিচে। ক্লিয়ার? আর যখন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়ে গেল তখন চূড়ান্ত শুনানি শেষ করবে 18-19 বিধি অনুসারে 120 কার্য দিবসের কথা শেষ। বুঝছেন? মনে রাখতে হবে কতটুক? এতটুকুই। তো বিগত বছরের প্রশ্ন আর সেলফ প্র্যাকটিস যা আছে এগুলো আপনারা দেখে নিয়েন। কোনো প্রশ্ন যদি না বুঝেন অবশ্যই আমারে জানাবেন। বুঝছেন? আর সব শেষের 2টা প্রশ্নের জায়গা দেখবো 13 আর 14। চলে আসেন 13 আর 14। দেওয়ানি কার্যবিধির ড্যাশ অনুযায়ী এফিডেভিটের মাধ্যমে কোনো বিষয় প্রমাণ করতে আদালত আদেশ দিতে পারে। এফিডেভিট, এফিডেভিটের বাংলা কি? হলফনামা। এই হলফনামা আছে দেখেন কত আদেশ? 19 আদেশ। 19 আদেশের আর কোনো বিধি টিধি আমরা পড়বো না, জাস্ট মনে রাখবো হলফনামা কত আদেশ? 19 আদেশ। এবং এখানে নিচে একটু সংক্ষেপে লেখেন ধারা 139, ধারা 139, 139 দিয়ে লেখেন। হ্যাঁ, 13 নম্বর প্রশ্নের নিচে লেখেন ধারা 139, ধারা 139 হাইপেন দিয়ে লেখেন হলফনামার, হলফনামার শপথ, হলফনামার কে? শপথ যিনি পরিচালনা করবেন, হলফনামার শপথ যিনি পরিচালনা করবেন। তাহলে হলফনামা সম্পর্কে আছে কত আদেশে? 19 আদেশ। আর হলফনামার শপথ কে করবে এটা আছে কত আদেশ? 139 ধারা। আর সবশেষের প্রশ্নটা দেখেন যে কোন বিষয়ে, কোন বিষয়ে হলফনামা দেওয়া যেতে পারে? কে হলফনামা করতে পারে? ডিপোনেন্ট বা হলফকারী তার জ্ঞানে যে বিষয় প্রমাণ করতে সক্ষম। আমরা যারা এফিডেভিট করতে যাই, যে এফিডেভিট করে তারে বলে ডিপোনেন্ট, ইংরেজিতে কি বলে? ডিপোনেন্ট। তাহলে কোন বিষয়, যে বিষয় প্রমাণ করতে সক্ষম হলফনামাকারী বা তারে হলফকারী বা তারে কি বলে? ডিপোনেন্ট। বুঝছেন? তাহলে হলফনামা কততে? 19 আদেশ। আজকে আমরা 3টা আদেশ পড়ছি দেখেন, 16 না 4টা পড়ছি দেখেন। প্রথমে পড়ছি 16 সাক্ষীদের সমন, তারপর পড়ছি অ্যাডজনমেন্ট 17 নাকি, সাক্ষীদের পরীক্ষা 18, আর হলফনামা কত? 19। তো ধন্যবাদ, আজকে আপনাদের এ পর্যন্তই। আমরা এখন অনলাইনে পিডিএফ দিয়ে দিচ্ছি, আর সামনে যারা আছেন আপনাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের বলি, তারা আপনারা প্রশ্নে টিক চিহ্ন দিবেন না। একটা প্রশ্ন যদি ক খ গ ঘ হয় তাহলে বৃত্ত ভরাট করবেন, তা আশেপাশে যে আসে একটু শিখাই দিয়েন। নতুন যারা আশেপাশে আসে ওনাদের একটু বলে দিয়েন। ধন্যবাদ।
40 মার্কের পরীক্ষা, 20 মিনিট সময়।